দেশ ছাড়লেন কবে? আমি দেশ ছেড়েছি আগস্ট মাসের শেষে। মানে যারা সরকারে ছিল তাদের কার সহায়তা ছিল? আমি এতদিনে 20 বার বাংলাদেশে যেতাম, 20 বার আসতে পারতাম। প্রবলেম হয়ে গেছে আমার একটাই, আমার 6 ফুট 2 ইঞ্চি লম্বা। আমি মানে যেটা এটাও বলা হয় যে আপনি বোরখা পরে, বোরখা শামীম, আপনি কি আসলে বোরখা পড়তে হয়েছিল আপনাকে দেশ ছাড়া? 6 ফুট 2 ইঞ্চি বাংলাদেশে কোনো মহিলা আছে যে বোরখা পরবে? এই ব্যাপারে আপনারা এক্সপার্ট, বোঝা গেল। ফেরার সময়ও এরকম কোনো পদ্ধতি হবে কিনা সেটা অবশ্য কিভাবে ফেরবো সেটার উপর ডিপেন্ড করে। আলোচনা করে ফিরলে একরকম, আলোচনা ছাড়া ফিরলে একরকম। শেখ পরিবারের যারা বড় নেতা পর্যায়ের একদম ছোট আতিপাতি যারা আছেন সবাই চলে গেলেন, এটা কেন? সবাই যেতে পারেনি, অনেকে ধরাও পড়ছে। যেমন আমাদের আবুল হাসান আব্দুল্লাহ সাহেবের ছেলে এখন জেলে আছে। মানে আপনি এত সবসময় মানে আল্লাহ রাসুলের নাম নেন সবসময়, আপনার সাথে আগেও যখন কথা হয়েছে বা এখনো, আপনাকে গডফাদার বলে, এটি কেন বলে? আমার আপত্তি লাগে না। গড ফাদার বলুক, গড বাদার বলুক, আমার গড মাদার না বললেই হলো। ভারতই তো তাদেরকে নিয়ে এসছে। আমি তো বলবো, স্ট্রেইট বলবো যে লন্ডন থেকে এসছেনই তিনি ভারতের মাধ্যমে। মানে আন্তর্জাতিক সমীকরণগুলো এরকম ভাবে আগাবে আপনার ভবিষ্যৎবাণী যেভাবে বলছেন, এবং তারপরে আপনাদের টাইম উইল বি সে, আপনি দেখবেন। ডিসেম্বর টাইম কিভাবে ঠিক করলেন? মানে টাইম উইল সে, এগুলো তো এত মানে আপনার ডিসেম্বরের আগে হতে পারে, তারপরে এই আমার তো মনে হয় আগেই হবে। লড়াই একটা হবে এবং ওই লড়াইতে আমরা জিতবো ইনশাল্লাহ। আমি বাঁচবো কিংবা মরবো আমি জানি না। আবারও সেই খেলা হবে কি? আপনার সেই বিখ্যাত ডায়লগ, খেলা হবে না? খেলা হবে না, এবার যুদ্ধ হবে। প্রভাবশালী অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তিনি দুজন আর্মি অফিসারের কথা বলছেন। একজন বলছেন ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আজাদ, আর একজন বলছেন ব্রিগেডিয়ার জেনারেল শামস সুমন। এই পিনাকি সিনাকি এগুলি কে কি বললো ওই ডোন্ট কেয়ার। তাহলে এই দুজনের সাথে আপনার কথা হয় নাই? উনি যেই লেভেল বলতেছেন তার চেয়ে অনেক উঁচু লেভেলের সাথে কথা হচ্ছে। আপনি জিজ্ঞেস করেন পৃথিবীতে আপনি কাকে সবচেয়ে বেশি ঘৃণা করেন, শামীম ভাই, আই হেট মাই সেলফ। আমাদের 2 লক্ষ 2.5 লক্ষ লোক নারায়ণগঞ্জে হবে, আমি ওখান থেকে রওনা দিব, 1.5 লাখ চলে যাবে, 1 লাখ নিয়ে আমি লেথাল ওয়েপন ব্যবহার করতে যে নির্দেশনা দিচ্ছেন সেটা তো এআই দিয়েছিল না, তাই না? সেটা তো সঠিক বিলাসবহুল জায়গায় বলবো যে আপনাকে দেখা যাচ্ছে যেখানে আপনার নেতা কর্মীরা দেশে, আপনি বলছিলেন কিভাবে আছে, কষ্টে আছে তারা অনেক। এবং আপনাকে একটা কথা দিয়ে রাখি, আজকে বিড়ালের গলায় ঘন্টা তো কেউ বাঁধবে, আমার নারায়ণগঞ্জের লোকেরাই বাঁধবে ইনশাল্লাহ। প্রশ্ন হবে লাগামহীন, জানতে চাই, জানাতে চাই। ডেডলাইন ডিসেম্বর। শেখ হাসিনার সঙ্গে সদল বলে দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন আওয়ামী লীগের পলাতক নেতারা, কিন্তু কিভাবে? প্লেনে চড়ে এয়ারপোর্ট দিয়ে সাধারণভাবে, নাকি যেভাবে 5 আগস্টের পর অনেকেই অবৈধভাবে সীমান্ত পার হয়ে গেছেন সেভাবেই ঢুকবেন? 2024 সালের সেপ্টেম্বরে এক কর্মীর সঙ্গে ফোনালাপে যেভাবে শেখ হাসিনা বলেছিলেন দেশের কাছাকাছি আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়ব, সেই চট করে ঢুকে পড়ার আছে কোনো কৌশল, নাকি এসব ফাঁকা বলি? কোন সেনা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের? কাদের সহায়তা পাচ্ছেন? আন্তর্জাতিক শক্তি কারা আছে তাদের পাশে? নো ভোট নো ভোট বলার পরও 12 ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির পক্ষে কাজ করা আওয়ামী লীগ দেশে ফিরতে ক্ষমতাসীনদের সঙ্গে কোনো নেগোসিয়েশনে যাচ্ছে? পরপর 3 বার নামমাত্র নির্বাচন, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ নানা অভিযোগ মাথায় নিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ কিসের ভিত্তিতে বলছে দেশে ফেরার কথা? এসব প্রশ্নে পালস অফ পলিটিক্সে খোলামেলা কথা বলেছেন গডফাদার খ্যাত আওয়ামী লীগের সাবেক এমপি শামীম ওসমান। জনাব শামীম ওসমান, আপনাকে স্বাগত জানাই। জি, আপনাকে ধন্যবাদ। অনেকদিন পরে বেশ কিছুদিন পরে আপনাকে দেখতে পেরে মনে হচ্ছে বাংলাদেশে কিছুটা বাংলাদেশের টাচ পাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সময় দিয়ে যুক্ত হচ্ছেন। অনেকদিন পরে বলছেন আপনি, অনেকদিন পরে আপনাকে প্রকাশ্যে দেখা যাচ্ছে। এতদিন কেন প্রকাশ্যে দেখা গেল না, বা এতদিন পরে কেন দেখা যাচ্ছে? টু বি অনেস্টলি, প্রত্যেকটা জিনিসের একটা টাইম থাকে, প্রপার টাইম থাকে প্রপার কথা বলার জন্য। প্রত্যেক জিনিসের একটা পলিসি থাকে। সো এর মধ্যে দেশি বিদেশি বহু মিডিয়া আমার সাথে কথা বলতে চেয়েছেন। আমার কাছে তখন মনে হয়েছে যে, কারণ আমি আমার মাস্টার একজনই, এবং সেটা হচ্ছে আমার মাতৃতুল্য শেখ হাসিনা। তো আমি মনে করেছি যে কখন কথা বলাটা উচিত, প্রপার টাইম। তো ততক্ষণ পর্যন্ত প্রপার টাইম হয়নি দেখে কথা বলি নাই। কিছুটা সময় দেশের মানুষকে দিয়েছি বোঝার জন্য। ডক্টর ইউনূসের সোনার বাংলা, যেখানে এখন ধ্বংসের বাংলা হয়ে গেছে। মানুষ ভেবেছিল ইউনূস সাহেব ক্ষমতা আসলে দেশের মানুষ সোনার চামচ দিয়ে ভাত খাবে। মানুষ এমন ভাবে ভাবা শুরু করেছিল, আমিও ভাবছিলাম। তবে ওনাকে এখন বিভিন্ন নামে মানুষ বিভিন্নভাবে ডাকে। টকশোতে, টেলিভিশনে মাঝে মাঝে দেখি আমি। আমার তো ফেসবুক কিচ্ছু নাই, ইউটিউবে দেখি সাংবাদিকরাই কেউ কেউ বলছেন কি সুদখোর, কেউ বলছেন বাটপার,
তো উনি ওনার সিনিয়র মুরবি মানুষ, আমি এই ধরনের ভাষা ওনার জন্য ইউজ করতে চাই না। যে একটা ভাষা আমার কাছে ভালো লেগেছে, যে দেশ ধ্বংসকারী। তো ধরেন তিনি তার মেয়াদটা তো শেষ হয়ে গেছে, এখন নতুন সরকার আসছে, এখন নতুন মেয়াদ এসছে। হ্যাঁ, তো এখন এসে কেন মনে হলো যে আপনি সেই টাইমটা এসেছে কথা বলার জন্য? না, এখনো এই সরকারের 6টা মাস গেছে। এই সরকারের যখন ক্ষমতা আসছিল, আপনি অত্যন্ত নামকরা সাংবাদিক, ভালো সাংবাদিক, তুখোর প্রশ্নকর্তা। হ্যাঁ হ্যাঁ, তো এটা তো আমি জানি, রাজকাহন অনুষ্ঠান থেকে জানি। সো আপনি একটু খেয়াল করে দেখেন, আমার মেমোরি অবশ্যই, আপনি আমার চেয়ে বয়সে ছোট, অনেক ছোট, তো আপনার মেমোরি আমার চেয়ে অনেক শার্প। সেটা হচ্ছে যে এই সরকারটা ক্ষমতা আসার আগে, আজকে যিনি রাষ্ট্রপতি হলেন, যদিও আমি বলছি এই সরকার বৈধভাবে ক্ষমতা আসে নাই, এটা সাংবিধানিক সরকার না, এটা ফাইনাল কথা। হ্যাঁ, কোনোদিনই সাংবিধানিক সরকার হতে পারে না, কারণ মাননীয় প্রধানমন্ত্রী পার্লামেন্ট ডাকেন নাই, পদত্যাগ করেন নাই, রাষ্ট্রপতির কাছে কোনো পদত্যাগপত্র নাই। বাট আমি ধরে নিলাম তারপরেও জাস্ট আলোচনার স্বার্থে যে এটা একটা সরকার এবং সাংবিধানিক সরকারই ধরে আছে, লিগেল সরকার। তো এই লিগেল সরকারটা প্রথমে যিনি এখন মহাসচিব ছিলেন, তারেক রহমান দেশে ফেরার আগে উনি একটা ইন্টারেস্টিং কথা বলেছিলেন যে আমার ফেরা না ফেরা সবটা আমার উপর নির্ভর করে না। তার মানে কার উপর নির্ভর করে ওনাকে দেশে আসতে হয়েছে, সেটা জানি যে কার উপরে নির্ভর করে উনি দেশে এসেছেন, কারা ওনাকে নিয়ে এসছে, ওইটা এখনো ক্লিয়ার করবো না, এর পরের অনুষ্ঠানে আপনার কাছে ক্লিয়ার করবো। কিছুদিন পরে ক্লিয়ার হবে আপনার কাছে, আর কয়েকদিন পরেই হবে, তো ক্লিয়ার হবে, টাইম ইজ কামিং। তো এবং পরে যখন উনি আসলেন, তার আগেই যখন নির্বাচন শুরু হলো, আমি ওনাকে সম্মান করি ব্যক্তিগতভাবে। আজকে যিনি রাষ্ট্রপতি হয়েছেন মির্জা ফখরুল সাহেব, আমি ব্যক্তিগতভাবে ওনাকে পছন্দ করি ওনার কথাবার্তার জন্য, ঠিক আছে, এটা আমি পছন্দ করি, এটা অস্বীকার করে লাভ নেই। তো ভালো ভালো কথা বলেন, এই ভালো ভালো কথাগুলি যে উনি অন্তর থেকে বলেন, আমি ভাবছিলাম আগে সত্য এটাই। বাট উনি নির্বাচনের আগে বললেন যে আওয়ামী লীগ অফিস খুলে দেওয়া হবে, খুলে দেওয়া হলো। আওয়ামী লীগের মানুষকে ভোট দিতে হবে, দেওয়া হলো। আওয়ামী লীগের লোকদের জন্য দরজা খোলা আছে। তো উনি শুধু একলা না, ওনার দেখা দেখি তখন সবাই বলা শুরু করলো, বিএনপির বড় বড় নেতারা সবাই বলা শুরু করলেন। শুরু করার পরে রয়টার্সের সাথে তারেক রহমান যখন দেশে ফিরলেন, উনি দেশে ফিরে রয়টারের মতো সাংবাদিকদের সাথে বললেন যে জাতির পিতার কন্যা, বাংলা মা, আমি বাংলার মা বলি এখন, শেখ হাসিনা, তো জাতির বাংলাদেশের প্রধানমন্ত্রী, ওনার সন্তানদের ব্যাপারে বললেন, সাজিবাদের জয় এবং সাইমা পুতুল, ওদের ব্যাপারে বললেন যে ওনারা দেশে রাজনীতি করতে আসতে পারেননি, ব্লা 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 ব্লা, অনেক কিছু বললেন। বাট ওকে ফাইন, এই জন্য আমাদের উচিত যে ওনাকে টাইম দেওয়া, যে অ্যাকচুয়ালি আপনার চরিত্রটা মুখস্থ উন্মোচন করার জন্য, যে আপনি কি নাটক করছেন, 21শে আগস্টের ঘটনা যারা ঘটিয়েছে তারা এত উদার কেমন করে হলো এত তাড়াতাড়ি। হ্যাঁ, তো এই জিনিসটা দেখার জন্য একটু সময় দরকার ছিল। আমরা দেখলাম, আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই, ছোট্ট, একেবারে ছোট্ট, বাট এই ছোট্ট উদাহরণটা আমার মনে হয় যে কোনো বিবেকমান মানুষের কাছে, সে আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জাতীয় পার্টি করুক, কিংবা কোনো পার্টি করুক, কিংবা না করুক, না করা লোক তো বেশি সংখ্যায়, তাদের বিবেকে লাগবে। ধানমন্ডি 32 নম্বরে 15ই আগস্টে দুটো বোন গেল, দুটা মেয়ে গেল, অল্প বয়সে দুটা মেয়ে গেল। কেন? ওরা জাতির পিতার কে রেসপেক্ট জানাতে চায়, ওরা বঙ্গবন্ধুকে সম্মান জানাতে চায়, ওখানে যে ওরা হয়তো ফুল দিতে চায় কিংবা দোয়া করতে চায়, হোয়াট এভার ইট ইজ। তাদের সাথে কি আচরণ করা হয়েছে, তাদেরকে গায়ে হাত দেওয়া হয়েছে, এটা আপনাদের মাধ্যমে আমিও দেখেছি, সারা দেশবাসী দেখেছে, বিশ্ববাসী দেখেছে। আর একটা ছেলে সরল স্বীকারোক্তি দিল যে আমি ওনাকে ভালোবাসি, এই জন্য এখানে এসেছি ওনাকে শ্রদ্ধা জানানোর জন্য। সেই ছেলেটাকে কিভাবে বেধড়ক ভাবে মারা হলো, এটা আপনিও দেখেছেন, আমিও দেখেছি, সবাই দেখেছি। সো এইটুক সময় আমাদের দরকার ছিল মুখোশ উন্মোচন করার। তারপরে তো যারা দেশকে এইটা করে ফেলবেন, এটা করে ফেলবেন, আপনাদের মুখোশ তো তার আগেই তাদের সামনে উন্মোচিত হয়ে গিয়েছিল। মানে তিনি যিনি প্রধানমন্ত্রী, তিনি দেশে ফিরতে পারেন নাই, আপনারা এখন যে অবস্থায় আছেন, আপনাদের শাসনামলে তিনিও দেশে ফিরতে পারেন নাই, তার মা, তিনিও নির্যাতিত হয়েছেন, জেলখানায় ছিলেন, অনেক বয়স্ক মানুষ, একজন বয়স্ক নারী, অসুস্থ নারী, ওই নিয়ে অনেক কথা হয়েছে সেই সময় আপনাদের সাথে। মানে তাকে আপনারা উদার হবেন এটা ভাবলেনই বা কি করে? না, উদার হবে এটা ভালো নয়। এই কারণে আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলতে চাই একটা কথা, যেটা হচ্ছে বেগম খালেদা জিয়া, মানে আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক, আপনার অনুষ্ঠানেও কিন্তু যখন ডিবিসিতে আপনি অনুষ্ঠান করতেন, উনি যখন অসুস্থ ছিলেন, আমি কিন্তু ওনার জন্য দোয়া চেয়েছি, আমি পার্সোনালি। আমি যা বলি এটা কিন্তু পার্টি স্টেটমেন্ট না, প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিগত স্টেটমেন্ট থাকে। আপনি একটা জার্নালিস্ট,
এরকম আরো হাজার জার্নালিস্ট আছে, কিন্তু সবাই যে আপনার মতো করে কথা বলবে তা তো না। আপনার একটা আইডিওলজি আছে, আপনার একটা চিন্তা ভাবনা আছে, আপনার একটা চেতনা আছে, আপনার একটা লক্ষ্য আছে। আপনার লক্ষ্য দিয়ে আপনি বিচার করবেন। হ্যাঁ, জনগণও আপনার আমার কথাটাকে ওনাদের মতো করে বিচার করবেন। খালেদা জিয়ার সময় আপনি দেখেন, তার আগে কিন্তু আজকে 21শে আগস্ট এই বিএনপি সরকারই জাতির পিতা কন্যাকে মেরে ফেলার জন্য গ্রেনেড হামলা করেছিল। 24 জন মানুষ মারা গেছিলেন। শেখ হাসিনা বেঁচে গেছিলেন, এটা কেউ বাঁচায় নাই তাকে। আল্লাহ তাকে অলৌকিকভাবে বাঁচিয়েছেন। কাদের সময় হয়েছিল? বিএনপি সময় হয়েছিল। তারপরেও কিন্তু জাতির পিতার কন্যা শেখ হাসিনা যখন ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ হলেন, তখন উনি কিন্তু তাকে নিয়ে হাসপাতাল থেকে বের করে নিয়ে তাকে বাসায় থাকার সুযোগ করে দিয়েছিলেন। এটাকে বলে আমার মনে হয় সহানুভূতি এবং ভদ্রতা। এবং তার আমলে কিন্তু তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে নিয়ে পার্লামেন্টে বসানো হয়েছিল, বঙ্গবন্ধুর হত্যাকারীদের নিয়ে। তো এইগুলির পরিপ্রেক্ষিতে আর তারেক রহমান সাহেবের কনভিকশন হয়েছিল। এই কনভিকশন তো এফবিআই এসেও সাক্ষ্য দিয়েছে। তো যেহেতু এফবিআই এসেও সাক্ষ্য দিয়েছে এবং কনভিকশন হয়েছে, তো ওই কনভিকশন ফেস করার সাহস ওনার ছিল না। যেটা জাতির পিতার কন্যাকে ক্যাঙ্গারু কোর্ট আজকে ফাঁসি হয়েছে, উনি বলেছেন আমি যাবো তার মধ্যেও। এবং ভেরি ইন্টারেস্টিং, দেখেন মানুষের ভিতরে যখন দুর্বলতা থাকে না থাকে, তখন মানুষ এই সাহস দেখায় যে ফাঁসির অর্ডার দিয়েছে, আমি ফাঁসির কাজটি যাবো, দরকার হলে কি হবে ওইটা আমরা দেখবো সামনে। বাট থিং ইজ দ্যাট যে আওয়ামী লীগ সরকার চলে যাওয়ারও 1 বছর পরে কিন্তু তারিক জিয়া দেশে ফিরেন নাই। তারিক জিয়া দেশে ফিরেন নাই। এবং যখন কেন ফিরছেন না এই প্রশ্ন যখন ব্যাপকভাবে আলোচিত হচ্ছে, একটা পর্যায়ে যে তিনি বলেছেন যে আমি ফিরাটা আমার উপর নির্ভর করে না, অন্য কারোর উপর নির্ভর করে। তার মানে নিশ্চয়ই বাংলাদেশের কোন মানুষের উপর নির্ভর করে না, বিদেশি রাষ্ট্রের উপর নির্ভর করে। এবং আরো ইন্টারেস্টিং হচ্ছে যে বিএনপির নির্বাচন, আমি শামীম ওসমান, আমি আমারটা আমি দায়িত্ব নিয়ে বলছি, অন্য কোনটা বলবো না। আপনি জানেন যে আমার বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের বাড়িঘর পুড়িয়েছে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু যে বাড়িতে আওয়ামী লীগ তৈরি হয়েছিল, আমার দাদার বাড়ি খান সাহেব ওসমান আলী, যে বাড়িতে আমি একলা তো থাকিনি, ঠিক আছে, আমার 4টা বিধবা চাচি থাকতো না বাড়িতে। যেদিন 32 নম্বরটা ভেঙে দেওয়া হলো, তারপর দিন ওই বাড়িটাকে যে ভেঙে ফেলা হলো, উড়িয়ে দেওয়া হলো। আচ্ছা ঠিক আছে, তার আগেই কিন্তু 19শে জুলাই নারায়ণগঞ্জে একটা ঘটনা, আপনি পরে আসবো। তো আমার সমস্ত ট্রান্সপোর্ট বাস সব পুড়িয়ে দিয়েছে। আমরা কিন্তু ক্ষমতায় ছিলাম। এখন এআই দিয়ে বিভিন্ন কথা বলানো হচ্ছে। আমি এত আধুনিক না, এআইটাই বুঝি না খুব একটা। বাট ইটস ভেরি ইন্টারেস্টিং, যখন আমি আমার নেত্রীকে বললাম যে ওটা আমার রিজিক ছিল, আমার পেটের ভাত দিত, আর সাথে আমার আরো বন্ধু বান্ধব ছিল যারা এটার পার্টনার ছিল, ডিউ টু মি সবটাকে পুড়িয়ে দেওয়া হলো, একদম ছাই করে দেওয়া হলো। ক্ষমতা কবে? 19শে জুলাই। আমি নারায়ণগঞ্জ তখন গেছিলাম। আমি তার আগে 14 তারিখে কিন্তু আমেরিকাতে গেছি মাত্র, এবং হাসপাতালে ভর্তি ছিলাম। এবং আপনি জার্নালিস্ট এবং আপনি একটা সচেতন নারী, এবং অবভিয়াসলি আপনি আমি বলবো নারী স্বাধীনতা তো বিশ্বাস করেনি, সকল স্বাধীনতা বিশ্বাস করেন। আমি আপনাকে বলবো কেমন করে, কারণ আপনার সাথে আমার সম্পর্কটা অনেক অন্যরকম। আমি আপনাকে ছোট বোনের মতোই মনে করি, এবং অবশ্যই ছোট বোনের মতো আপনাকে আমি সম্মান করি, আদর করি, ভালোবাসি। কারণ তারপরে বলতে হয় আপনাকে মানুষকে জানানোর জন্য, 19শে জুলাই আমি 15 তারিখে আমেরিকাতে গেলাম, 14ই জুলাই 2024। যাওয়ার পরে আমার শরীর এত খারাপ হয়ে গেল, আমার গ্যাস্ট্রিক অ্যাটাক হলো, এবং এত সিভিয়ার অ্যাটাক হলো যে আমি যে ভর্তি হলাম কোথায়, এভারকেয়ার হাসপাতালে। আমাকে বিউটোপেন, তারপরে এইটা ওইটা সব দেওয়ার পরে আমাকে প্যাথিডিন চালু করলো। এর মধ্যে খবর এলো আমার কাছে যে 18 জুলাই নারায়ণগঞ্জ একটা, আপনি কিছু মনে করবেন না, আমি আপনার কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি হাত জোর করে। হ্যাঁ, তো একটা মেয়ে সাংবাদিক, তার বয়স কত 32-33 বছর হবে, একটা লোকাল পত্রিকার সাংবাদিক। তারা ঢাকা চিটাং হাইওয়ে রোডের পাশে, তখন বিএনপি, জামাত এবং আরো অনেকে, এই অনেকে, এটা আপনাকে পরে আমি ব্যাখ্যা দিচ্ছি, এরা অবস্থান করছিল। এরা কয়েকটা মেয়ে আর কয়েকটা ছেলে মিলে নিউজ কাভার করতে গেছিল। এই মেয়েটা কে এরা পেয়ে বসে আমি মাপ চাচ্ছি শামিন আপনার কাছে আবারও, যে এর শরীরে কোনো কাপড় রাখেনি দুপুর 12টার সময়, এবং শকুন
নেকড়ে বাঘ যেভাবে মানুষকে ছিঁড়ে খায়, তার সমস্ত স্পর্শকাতর জায়গায় তারা ছিঁড়ে বেড়ে ফেলেছিল। ওইখানে একজন বৃদ্ধ লোক ছিলেন, উনি কোন রকম একটা লুঙ্গি দিয়ে তার শরীরটা পেঁচিয়ে তাকে একটা বেবি ট্যাক্সিতে তুলে দিয়েছেন। তুলে দেওয়ার পর সে নারায়ণগঞ্জে আসে। একই দিনে ওই একই গ্রুপ একটা মহিলা, সম্ভ্রান্ত ঘরের মহিলা, নারায়ণগঞ্জে হিন্দু পরিবারের, এবং আরেকটা মেয়ে, তার কত 14-15 বছর বয়স, 16 বছর হবে, এরা দুইজন যাচ্ছিল। তো রিক্সার মধ্যে আটকে তাদের সমস্ত জিনিসপত্র নেওয়া হয়। মহিলা নিজের ইচ্ছা সব দিয়ে দেন, যা যা আছে দিয়ে দেন, কিন্তু তারপর লাস্টে ওনার মঙ্গলসূত্রে হাত দিয়েছে। তো মঙ্গলসূত্র হিন্দু মহিলাদের কাছে একটা বিশাল পবিত্র জিনিস। উনি বলেছেন, বাবা বাবা এটা না, বাবা এটা না। তার মানে যারা ধরেছে তারা ওনার সন্তানের মতো। তখন ওনার মঙ্গলসূত্র টান দেওয়া হয়েছে, ওনার মঙ্গলসূত্রের সাথে ওনার ব্লাউজও চলে গেছে। তখন ওনার মেয়ে চিৎকার করে উঠেছে, মেয়েরও একই হাল করেছে। ওই ভদ্রমহিলা যখন আমাকে ফোন করলেন যে শামীম ভাই আপনি কোথায়, আপনি আসেন, আপনার মা বোনদের এই অবস্থা, আমি তখন আমার প্যাথিডিন খুলে আমি 19 তারিখে নারায়ণগঞ্জ যাই। যাওয়ার পরে আমার শরীর খুব খারাপ, নারায়ণগঞ্জ ক্লাবে আমি খেতে বসছি। এর মধ্যে কিন্তু তার আগেই আওয়ামী লীগ অফিস, নারায়ণগঞ্জ ক্লাব, রাইফেল ক্লাব এবং বেশ কিছু জায়গায় ওরা হামলা করেছে, ভেঙে টেকে দিয়েছে। তো ভেঙে টেকে দিয়েছে। তা আমি অবাক হচ্ছিলাম, এরা কারা, কারা এত সাহস দেখাচ্ছে। তো আমি যখন খেতে বসি তখন দেখলাম যে বোমের আওয়াজ পাচ্ছি, গুলির আওয়াজ পাচ্ছি। এসপি ফোন করলো যে স্যার ওরা থানা অ্যাটাক করছে, এরে করছে। তা আমি ভাত খেতে পারলাম না, দৌড়ে বের হলাম। আমার উদ্দেশ্য ছিল ওই মেয়েটাকে দেখতে যাওয়া। যখন বেরিয়েছি তখন দেখছি বেশ 1/2 কিলোমিটার দূর থেকে এই গুলি করছে। ওরা ভাবেনি যে আমি বের হবো নিজে, আর আমি নারায়ণগঞ্জ স্বামী ওসমান বের হবো, আমার সামনে দাঁড়াবে। বিএনপির এটা কেউ করার কথা না, কারণ বিএনপির 16 বছরে বিএনপির কোন নেতাকর্মীকে আমরা ফুলের টাচও হতে দিইনি আমি। এবং যারা যারা এমপি হয়েছে সবাইকে আমি দেখে রেখেছিলাম, এখন যারা হয়েছে ফুলের টোকাটাও পড়তে দিইনি তাদের গায়ে। হ্যাঁ, এবং অন্য পার্টি কেউ না। আর জামাত তো আন্ডারগ্রাউন্ডে ছিলই। হ্যাঁ, আমার টার্গেট কিন্তু আমি কোনো সময় বিএনপিকে টার্গেট করে রাজনীতি করিনি। আমার টার্গেট হচ্ছে ছিল কদিন আগে জামাতের আমির, তিনি বলছেন যে আপনি গোলাম আজমকে জামাতে মানে নারায়ণগঞ্জ ঢুকতে দেবেন না, হ্যাঁ এরকমটা বলেছেন। এটা কিন্তু অনেক আগের ঘটনা। এরপরে কিন্তু আমার উপরে বাংলাদেশের সবচেয়ে বড় বম ব্লাস্ট হয়েছিল 2001-এর 16 জুন, যেখানে আমার 20 জন ছেলে মারা গেছিল এবং আমি পঙ্গু হয়েছিলাম, যে কারণে আমার আমেরিকাতে আসা। আমার এখন প্রচন্ড অবস্থা খারাপ, আমার কোমরের থেকে পায়ের তলা পর্যন্ত। কিন্তু কোনো অবস্থাতে আমেরিকার ডক্টরদের, আমার ওয়াইফের বড় ভাই, হি ইজ এ ভেরি বিগ ডক্টরস ওভার হিয়ার। ওনার নিজস্ব অনেকগুলি ক্লিনিক আছে, অনেক ডাক্তার ওনার আন্ডারে কাজ, কারণ এরা তো ইথিক্সে চলে এখানে, এরা তো অনেক কিছু ভয় পায়। সো কোনো অবস্থাতেই আমার এমআরআই করা গেল না, কারণ আমার শরীর ভর্তি স্প্লিন্টার এবং স্টিল। তো করলো না। যাই হোক, কামনা করি, কিন্তু প্রশ্নটা ওখান থেকে আসে যে দেশে ফেরার কথা, তারেক রহমানের দেশে ফেরার কথা আপনি বলছিলেন যে তার নিজের উপর নির্ভর করছে না ফ্রেমটা, হ্যাঁ এটা ঠিক আছে। তো মানে বিদেশি কোনো ব্যক্তি বা কোনো সংস্থা বা কোনো দেশের উপরে কিছুর উপর নির্ভরশীল, আপনার কথা থেকে আমি বুঝতে পারছিলাম যেটা। কিন্তু আপনাদের ফেরাটা আসলে কিসের উপর নির্ভরশীল, আমি সেটা নিয়ে কথা বলতে চাই। কারণ আপনারা দেশে ফিরবেন ডিসেম্বরে, আপনি প্রকাশ্যে এসেই ডিসেম্বরে ফিরবেন, সেই কথা আপনিও বলছেন, বা নেতৃত্ব আরো আগে থেকেই বলছেন যে ডিসেম্বরে ফিরবেন। কিন্তু কিভাবে ফিরবেন সেটি জানা যাচ্ছে না। ধরেন আরো যদি সুস্পষ্টভাবে জানতে চাই, যে ধরেন আপনারা কি প্লেনের টিকিট কেটে এয়ারপোর্ট দিয়ে ঢুকে যাবেন, এরকম এত সিম্পল? সেক্ষেত্রে তো শেখ হাসিনার অ্যাক্টিভ কোনো পাসপোর্টও নাই, ট্রাভেল ডকুমেন্ট নিতেও সরকারের সাথে একটা প্রক্রিয়া যেতে হবে, সেরকম নাকি সীমান্ত, ওই যে শেখ হাসিনা একটা ফোন আলাপে শোনা গিয়েছিল যে চট করে ঢুকে পড়বেন, কাছাকাছি আছে সীমান্ত দিয়ে আপনারা এক নাগারে ঢুকে পড়বেন, আসলে কিভাবে ঢুকবেন? একটা তো প্রক্রিয়া লাগবে। হ্যাঁ, আমি এটা শেষ করে দিচ্ছি, তার আগে আমি ওই জায়গাটা শেষ করে দিই। হ্যাঁ, তখন আপনাকে এটা জানা দরকার এই কারণে, আপনাদের আমি কালকে নাও থাকতে পারি, আমাকে আল্লাহ নিয়েও যেতে পারেন, তাই না? মানুষের একটা জিনিসই পার্মানেন্ট, যে উই হ্যাভ টু গো। এবং কোন জিনিস সবকিছু মানে টেম্পোরারি, আমাদের লাইফটা কিন্তু সবচেয়ে বড় টেম্পোরারি। সেই দিন যখন এই ঘটনাটা ঘটলো, আমি পরে জানতে পারলাম যে আমাদের সাথে সংঘর্ষ হচ্ছে কে। আমি বিএনপি ছেলেপেলে দেখেছি, হাত দেখিয়েছি, সরে গেছে ওরা। হেফাজতকে হাত দেখিয়েছি, সরে গেছে ওরা। আমি তো তার এরা কারা, এদের কথাও বুঝতে পারছি না, ভাষাও বুঝতে পারছি না। পরে 3 মাস পরে দেখলাম নারায়ণগঞ্জ থেকে রোহিঙ্গাদের গেরিলা বাহিনীর চিফ আস্থা প্রধান গ্রেপ্তার হচ্ছে। আজকে আমাদের লোকজনকে ব্যাপকভাবে অ্যারেস্ট করা হচ্ছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে কালকেও একটা টক ইয়ের মাধ্যমে বললাম
যেই সচিবালয়ে আপনি বসেন, আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি শারমিন, যেই সচিবালয়ে উনি বসেন তার থেকে পূর্বাঞ্চলের দিকে যেতে ঢাকা চিটাগাং হাইওয়ে রোডে স্টিল নাও গতকাল রাত পর্যন্ত দুটো মহিলা মাদ্রাসায় এবং আরেকটা দুটো মাদ্রাসায় অস্ত্রের ট্রেনিং চলছে। ঢাকা শহরে হেভি আর্মস সহ, মানে হেভি বলতে হেভি, হালকা পাত্র অস্ত্র না, 14,000 আল কায়দা, লস্করে তৈয়বা এবং আরসা এরা কাজ করছে। ঠিক আছে, সেই কারণেই আমি ওইখান থেকে আসি। সেই কারণেই আমাদের বাড়ি ঘর সব ভেঙে দেওয়ার পরেও আদর্শিক কারণে আমার নেত্রী একটা বক্তব্য দিয়েছিলেন, হালকা করে আপনি দেখেন, মেমোরাইজ করে দেখবেন, যে স্বাধীনতা বিরোধী শক্তি যাতে ক্ষমতা আসতে না পারে। এই বক্তব্যতে আমাদের জন্য ইশারাই কাফি। উনি কি বলতে চান ওনার চোখের ইশারা আমরা বুঝি, যারা আমরা অনেক ছোট থেকে ওনাকে দেখেছি, আমাদের কাছে যিনি মার মতো। সো মার ভাষা যেমন মানুষ বুঝে, আমরা বুঝেছি। আমি আমার নিজের নির্বাচনী এলাকায় আমি কিন্তু বিএনপি ইলেকশন করেছি, এমন দায়িত্ব নিয়ে বলছি, করেছি, ওপেন করেছি। এবং মজার ব্যাপার হচ্ছে, ভোট যে জামাত ইসলাম চুরি করবে বাংলাদেশে প্রথম কিন্তু আমার এলাকার থেকে আবিষ্কার হয়েছে। কারণ যেদিন নির্বাচন সেদিন গোল্ডলাইন ধনকুণ্ডা স্কুলে, নারায়ণগঞ্জ 3 আসনে ধনকুণ্ডা স্কুলে সেদিন জামাতের আমির বিকাল 5:30টার সময় পুলিশ সহ ঢুকে সিল মারা শুরু করেছিল। খবর বিএনপি পায়নি, আমি পেয়েছি। আমি তাড়াতাড়ি করে বিএনপিকে জানাই এবং ওদের সাংবাদিকদের জানাই। তার পুরস্কার জামাতের আমির গিয়ে সিল মারা শুরু করলেন, লোকাল জামাতের আমির, ও জি আচ্ছা আচ্ছা, লোকাল জামাতের আমির। এবং সেখানে কিন্তু আমি জানাই, এই কারণে জানাই বিকজ আমি মনে করেছি স্বাধীনতার বিরুদ্ধে ক্ষমতা না আসুক। কিন্তু রেজাল্টটা কি হলো, আজকে আমাদের কর্মীরা আমাদেরকে গালাগালি করে যে কেন কেন করালেন আমাদেরকে দিয়ে এই কাজটা। হাজার হাজার নেতাকর্মী বাড়িতে থাকতে পারছে না, 25 লাখ নেতাকর্মীর নামে মামলা, প্রত্যেকটা দিন আমাদের কোনো না কোনো বাসায় হামলা হচ্ছে। তাহলে কি আপনারা প্রতারিত হয়েছেন? অফকোর্স। আচ্ছা, কিন্তু Of course. আপনারা তো বলেছিলেন, মানে একদম শীর্ষ পর্যায় থেকে শুনেছিলাম নো ভোট নো ভোট। তাহলে আপনারা যা বললেন তা করলেন না কেন? মানে সাংঘর্ষিক অবস্থায় গেলেন কেন? করলাম না এই কারণে, কারণ আমরা না করলে জামাত চলে আসতো ক্ষমতায়। 95টা সিট, 95 সিট, আমি দায়িত্ব নিয়ে বলে আপনাকে নাম্বার ধরে বলে দিতে পারবো, এই 95 সিট বিএনপি পেয়েছে আওয়ামী লীগের কারণে। জামাতের ক্ষোভটা কিন্তু ওখানে আমাদের উপরে অনেক বেশি, আর এটা আমার কোনো আপত্তি নেই। কিন্তু চালাক না বিএনপি। কি অবস্থা দেশের আজকে, অনেক সুন্দর। আমাকে একদিন ইউটিউবে একজনকে দেখাচ্ছিল, আমার স্ত্রী কিংবা আমার মেয়ে দেখাচ্ছিল, যে একজন মহিলা বলছেন 16 বছর ধরে পাঙ্গাস মাছ খায়নি আন্দোলন সমস্যা নয়। তো আজকে কি অবস্থা, আজকে দেশে তেল নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, কাজ নাই, মানুষের, আমার এলাকায় গার্মেন্টস সব একটার পর একটা সব বন্ধ হয়ে যাচ্ছে, মেয়েরা ঘর থেকে বেরোতে সাহস পাচ্ছে না। বিশ্বাস করবেন যে আমার যারা বন্ধু বান্ধব, আমি আজকে আপনার সাথে কথা বলার জন্য, শুধুমাত্র আপনার সাথে কথা বলার জন্য, আমি দায়িত্ব নিয়ে কথা বলি, যে আমি ওদেরকে ফোন করেছি, যারা আমার ফ্রেন্ড, ওরা তো আমাকে খোলামেলা বলবে, ছোটবেলা আমরা একসাথে পড়ো, ওদের ইনকাম মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস বলবো না, এখন হবে লোয়ার মিডল ক্লাস, তখন মিডল ক্লাস ছিল আমাদের সময়, 50 থেকে 60,000 টাকা বাড়ি ভাড়া দেওয়া, মানে বাড়ি ভাড়া দিয়ে থাকে, 2টা করে বাচ্চা আছে কিংবা 3টা বাচ্চা আছে। আলাম যে এখন কি অবস্থা, আমি দেখলাম ওদের গলা ভারী হয়ে যাচ্ছে। বললো 21 দিন 22 দিন চলতে পারি, তারপর পারি না। দিস ইজ গোয়িং অন বাংলাদেশে। হ্যাঁ, তো মানুষের পেটে খাবার নাই, বেকারত্ব 18 থেকে 46% চলে গেছে, মানে দারিদ্রতা। তো এই জিনিসটা দেশের মানুষের বোঝা দরকার ছিল, মানুষ বুঝছে, এবং তার জন্য তো বলছে যে বিদ্যুৎ নাই, জ্বালানি নাই, সেটা আপনাদের ভুল নীতির কারণে। আওয়ামী লীগ এটা বলতে পারে, এখন আমিও বলতে পারি নবাব সিরাজউদ্দৌলা যদি এই কাজ না করতেন তাহলে আমরা পরাধীন না হতাম না। হ্যাঁ, তো এখন যদি এটা বলতে চায় তাহলে তো আমার কিছু বলার নাই। বাট আমি আপনার মাধ্যমে, আমি 98% বাচ্চারা যারা এই আন্দোলনটাতে শরীক হয়েছিল না বুঝে করেছিল। কেন? এই ফেসবুক, টুইটার, এই সমস্ত দিয়ে একটা এমন একটা জিনিস তৈরি করা হয়েছিল যেটার পিছনে মিলিয়ন্স অফ ডলার খরচা হয়েছে, যে বাংলাদেশটাকে একটা ব্যর্থ রাষ্ট্র বানানোর জন্য। কার জন্য শারমিন বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র হবে? টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে বাংলাদেশের ভূমি। এই ভূমিটা কারা চায়? পাকিস্তানের ISI নেটওয়ার্ক চায়। কেন চায়? তারা এখানে জঙ্গিদের ট্রেন আপ করতে চায়। 1.5 বছর ওই যে এয়ারপোর্টের সামনে যে হোটেলটা ছিল, বারবার ভুলে যায়, রেডিসন ব্লু, ওখানে পাকিস্তানের 6 জন জেনারেল কি করছিল 1.5 বছর এক নাগার ইউনুসের সময়। এরা ট্রেন আপ করেছে 165টা জায়গায়, স্টিল নাও হেভি আর্মস নিয়ে ট্রেনিং চলছে।
টার্গেট কি? টার্গেট হচ্ছে ভারত, পাকিস্তান। আপনার তথ্যসূত্র কি, মানে কোথা থেকে? আমার সূত্র 100% অথেন্টিক। শুধু একটু ছোট্ট দিয়ে যাচ্ছি, যে জাতিসংঘ আমাদের বিরুদ্ধে 2 দিন আগেও কথা বলছিল, ঠিক আছে, এই যে এই সমস্ত নিয়ে, সেই জাতিসংঘই কিন্তু আমি আমেরিকা থাকা অবস্থায় কিছুদিন আগে বলেছে যে বাংলাদেশের নিরাপত্তা পরিষদ বলেছে বাংলাদেশে আল কায়দা ইজ অ্যাক্টিভ। আর তো কিছু লাগে না তথ্যসূত্র, তারাই বলছে। আমি আমেরিকাতে আজকে আসি না, আমি 90 থেকে আসি এখানে। তো এখানে আমার ছোট ভাইরা যারা আছে, আমার আছে, তারা অনেক বড় বড় হাই প্রোফাইলের তারা কাজ করেন, একদম মেইন স্ট্রিমে কাজ করেন, কিংবা এমন এমন জায়গায় কাজ করেন যারা পৃথিবীর সব খবর রাখেন। তো আমি তাদের সাথে কথা বলেছি, জানতে পেরেছি, তারা জানছেন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সব ব্যাপারে অ্যালাউ করে, একটা ব্যাপারে তারা অ্যালাউ করতে চায় না, সেটা হচ্ছে এক্সট্রিমিস্ট গ্রুপকে এবং জঙ্গিবাদকে, যাদের কোনো, এরা কিন্তু ইসলাম না, এদের কোনো ধর্ম নাই। এরা ধর্মের নামে ওই যে হলিউডিজমের মতো ঘটনা ঘটায়, যেটা বাংলাদেশে ঘটেছিল। আজকে দেশটাকে ওই জায়গাটা নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বাংলাদেশ ব্যর্থ হবে, মরবে বাংলাদেশের মানুষ, ঝামেলা করবে ভারতে, আর করবে দিকে বার্মা, রোহিঙ্গারা বার্মা বলে দিচ্ছে রোহিঙ্গা ইজ বেঙ্গলি। আপনি এমন ফেরাবেন কেমন করে? কিভাবে ফেরাবেন? ওখান থেকে আরাকানরা ট্রেনিং নিচ্ছে বাংলাদেশে। আমাদের দেশে না এত বড় শক্তিশালী সেনাবাহিনী আটকাচ্ছে না কেন? সো এই এখন আমার লাইফ আপনাদের সময়কাল থেকেই চলে আসছে, মানে রোহিঙ্গারা ঢুকলো ওই সময় সেই অমানবিকতার অবস্থাটা আপনাদের সময় হয়েছিল, এবং তখনই বার্মা বলেছিল, মিয়ানমারের তখনই ভাষ্য ছিল যে এরা বাংলাদেশিরা ওই চিটাগং অঞ্চলের। এটা তো এই জায়গাটাতে আমাদের ভুল ছিল। হ্যাঁ, এই জায়গাগুলি ভুল ছিল। তো সবকিছু মেনে যেটা একটা জায়গায় এসছে, আমার মনে হয় যে আপনি জিজ্ঞেস করছিলেন আমরা ঢুকবো কিভাবে, ঠিক আছে? আপনার প্রশ্নের উত্তর আমি দেই। আমরা যখন ঢুকবো এবং ঢোকার সময় হবে, কোনো টাসপোর্ট দেওয়ার যাদেরকে আপনি অথরিটি মনে করছেন, আমার জানি কেন মনে হয় তারা থাকবেই না। এটা আমার মনে হয় তারা থাকবে না। আপনি বলবেন সরাবে কে? জনগণের চেয়ে বেশি শক্তিশালী কেউ না, আর তার চেয়েও বেশি শক্তিশালী পৃথিবীতে একজন আছেন, সারা পৃথিবীতে না, সারা সৃষ্টির স্রষ্টা রাব্বুল আলামিন। আমি বিশ্বাস করি। শারমিন, আপনি কেন বিলিভ ইট? আপনি লেখাপড়া করা মেয়ে, অত্যন্ত জ্ঞানী একটা, আপনার সাথে কথা বলে আমি বুঝি যে আপনার জ্ঞান চর্চা আছে, ভালো আছে। আপনি পৃথিবীর একটা উন্নত দেশে এখন থাকছেন। হ্যাঁ, আপনি দেখেন তো, প্রথম মহাযুদ্ধ, বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কিংবা আফ্রিকার জঙ্গলগুলিতে যে যুদ্ধ হয় একদম আনকালচার কান্ট্রিগুলিতে, কোথাও কি দেখেছেন যে মৃত মানুষকে কবর থেকে উঠিয়ে সেই মানুষকে পিটানো হয়, পিটানোর পরে নাচা হয়, গান গাওয়া হয়, এরপর তাকে জ্বালিয়ে দেওয়া হয়? বাংলাদেশে হয়েছে। কিন্তু আপনি কোথাও দেখেছেন যে একজন বীর মুক্তিযোদ্ধা মাইনুদ্দিন খান বাদল ভাই একটা কথা বলেছিলেন যে ধর্ষক আর ধর্ষিতা এক টেবিলে উঠতে পারে না? এই একটা কথার কারণে ওদের কত ক্ষোভ আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, যে ওনার কবরটা পুরো খোঁড়া হলো এবং ওই কঙ্কালের উপরে স্পঞ্জের স্যান্ডেল দেওয়া হলো, অনেক জিনিস ময়লা ফেলা হলো এবং ওটাতে আগুন লাগিয়ে দেওয়া হলো। তাহলে বুঝেন, মুক্তিযোদ্ধাদের জুতার মালা দিয়ে গলায় পরে ঘুরিয়েছে তো একটা দুটা ব্যাপার না, অহরহ হচ্ছে, অহরহ হচ্ছে। এবং এই জিনিসগুলি যে হয়েছে, এটা ব্যর্থতা কার? আমাদের, আমার। জাতির পিতার কন্যা কিন্তু আমাদেরকে ঠিকই গাইডলাইন দিয়েছিলেন। আমরা কিন্তু এই ম্যাটিকুলাস ডিজাইন, ডক্টর ইউনূসের ম্যাটিকুলাস ডিজাইন থেকে আমাদের বাচ্চাদের রক্ষা করতে পারি নাই। ওদের ভবিষ্যৎ আজকে অনিশ্চিত। 4টা জেনারেশনকে নষ্ট করে দেওয়া হয়েছে। হোসেন জিল্লুর রহমানের ভাষায় যদি বলতে চাই, আজকে দেখেন আপনি ইউনিভার্সিটি টিচারকে মারতে যাচ্ছে, ইউনিভার্সিটি টিচারকে ছাত্ররা মারতে যাচ্ছে। আমি আমার ছোটবেলায় স্কুলে যেটা পড়েছি, ওই টিচারকে দেখলে তো আমি জীবনে এখনো চেয়ারে বসবো না। আপনিও বসবেন? 4টা জেনারেশনকে আপনারা নষ্ট করে দিলেন না, এই যে এই আসার পরে, এই যে ছাত্রদের আন্দোলনের নামে মধ্যখান দিয়ে ছাত্ররা তো ধরেন হয় আপনাদের আমলে তাদের জন্ম বা তাদের বেড়ে ওঠা, বড় হয়ে ওঠাটা সবটাই আপনাদের আমলে হয়েছে, কারণ আপনারা 17 বছর টানা ক্ষমতায় ছিলেন। তো তারা ধরেন যদি তারা এরকম হয়ে যায়, যদি তারা ডিরেইলড হয়ে যায়, সেটা তো আপনাদের সময় থেকেই তাদের আসলে এই অবস্থা, হঠাৎ করে একদিনে তো হয়ে যায়নি নাকি? না, হ্যাঁ, 100% রাইট আপনি। যেই ছেলেগুলি হলিউডিজমে ঘটনা ঘটালো, সবগুলি ছেলে প্রচন্ড আধুনিক ছেলে ছিল, এবং এর মধ্যে একটা ছেলের নাম আমি ভুলে গেছি, খুব সুন্দর দেখতে, হ্যান্ডসাম, আর বাপ নাকি নাম ছিল। সে তার 6 মাস আগে ভারতের একটা ডিস্কোতে যে শ্রদ্ধা কাপুরের সাথে নেচে এসছে।
আমি পার্সোনালি জানি সেটা, কারণ ওই গ্রুপের এক সদস্যের সাথে আমার যে কোনো ভাবেই হোক অনেক আগে কথা হয়েছিল। ওর মা, আমি বলবো না, ও আমাকে বলেছিল, মানে ওর মামার মাধ্যমে আমি জানতে পেরেছিলাম। ঠিক আছে, এরা প্রত্যেকেই আধুনিক ঘরের, এরা প্রত্যেকেই রিচ পরিবার থেকে আসা। তাহলে 6 মাসের মধ্যে তাদের ব্রেন ওয়াশ করলো কেমন করে, যে তারা 22টা 23টা 24টা না কত মানুষকে মেরেছিল, ওখানে জবাই করলো, জবাই করে রক্তের উপরে বসে ওখানে রান্না করলো এবং খেলো। আমাদের আমলই হয়েছে কিন্তু, বাট ওরা করতেছে এই কাজটা। এটাকে আমরা প্রোটেক্ট করতে পারছি না, আপনিও পারছেন না, আমিও পারছি না। কেন? ওরা ধর্মটাকে মিথ্যা দিয়ে করেছে, ঠিক যেভাবে 71 সনে মিথ্যা করে আমার মা বোনকে গণিমতের মাল বানানো হয়েছিল, ধর্ষণ করা হয়েছিল, 30 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছিল। সো একটা অসমাপ্ত যুদ্ধ, ওইটা অসমাপ্ত যুদ্ধ ছিল। আমার মনে হয় ওইটা ফাইনাল পর্যায়ে যাবে এবং এর বাইরে তাহলে কি কোনো আপনার পথ নাই। ভবিষ্যৎবাণী এরকম যে ফাইনাল পর্যায়ে যাবে এবং তারপরে আপনারা দেশে ফিরবেন? তার আগেই যাব না, যুদ্ধ করবে কে? আচ্ছা, এবং সেখানে আমি বলি, বিএনপি যেটা করছে, বিএনপি একটা ডানপন্থী দল, আগে ডান বামের সংমিশ্রণ ছিল, এখন একটা ডান, বাট বিএনপি কিন্তু চরম উগ্র এক্সট্রিম ডানপন্থী দল না। একে চেক অ্যান্ড ব্যালেন্স করতে যে ওরা যে বিপদটাতে পড়বে, আমাদের চেয়ে অনেক খারাপ অবস্থায় এরা পড়বে। আমরা আমাদের সত্যকে চিনে নিয়েছি, ওই সত্যের সাথে কিন্তু আমরা একটা হইলে বসবো না, এবং আমাদের আদর্শিক কারণে কিন্তু আমাদেরকে ভোটটা বন্ধ দেই নেই। এত 98% অত্যাচার বিএনপি লোকেরা করেছে, ওদের হয়ে করুক, গুপ্ত হয়ে আর সুপ্ত হয়েও। যারা নারায়ণগঞ্জে আমার বায়তুল ভবন ভেঙেছে, ইটস ভেরি ইন্টারেস্টিং ব্যাপার, তারা কিন্তু তার আগের দিন আরসা এবং জামাতের সাথে মিটিং করেছে, কিন্তু করে কিন্তু বিএনপি, এখনো করছে। তাই এটা কেউ থাকবে না, টাইমলি সব সরে পড়বে। তো আমাদের যেটা হচ্ছে যে এই যে ম্যাটিকুলাস ডিজাইনটাকে আমরা প্রোটেক্ট করতে পারলাম না অ্যাজ এ পলিটিশিয়ান, এটা আমার ব্যর্থতা। তাহলে ওই যে আপনি বলছিলেন যে এমন পরিস্থিতি হবে যে এই সরকার বা এই পরিস্থিতি থাকে কিনা, যে পাসপোর্ট বা এগুলো নিয়ে ঢুকতে হবে, তার মানে কি আপনার ভাষ্যটা কি আরেকটু স্পষ্ট করবেন, যে তখন কি আসলে বিএনপি সরকার যেটি আছে থাকবে না, মানে আপনারা যখন দেশে ফিরবেন তখন পরিস্থিতিটা কি হবে বা কি পরিস্থিতিতে আপনারা ফিরবেন? দেখেন, এর আগে বিএনপি সরকার যাদেরকে মনে করছে, যাদের ভয়ে তারা আন্তর্জাতিক সিদ্ধান্ত নিতে পারছে না, দেখেন তাদের কাছ থেকে আঘাতপ্রাপ্ত হয়ে যায় কিনা। এরা তো কাউন না, এরা কাউন না, কিন্তু এরা কারুই না। এরা এই দেশটাকে ব্যর্থ রাষ্ট্র বানাতে এসছে। ওদের একটা আশা ছিল ডক্টর ইউনূস প্রেসিডেন্ট হবে, সেটা তো গুড়ে বালি হয়ে গেছে, হয় নাই। সো আমার তো মনে হয় যে এই কারণে বিএনপিকে পে করতে হবে। মানে কি আন্তর্জাতিক শক্তির কারণে বা আন্তর্জাতিক 100% আন্তর্জাতিক শক্তি। বাংলাদেশের ভিতরে কোনো নিজস্ব পলিটিক্স নাই, নাথিং এলস, 000, না আমরা, না ওনারা, না কেউই, কেউ না। এবং এটা আমার চেয়ে বেশি বর্তমান প্রধানমন্ত্রী নিজে জানে। তাহলে যে আপনারা এতদিন ক্ষমতায় থাকলেন, এটি আসলে কোন আন্তর্জাতিক শক্তির বলে, যেটি বলা হয় ভারত, সেটি কি? না, আমরা আন্তর্জাতিক শক্তির কারণে ক্ষমতাচ্যুত হয়েছি। শেখ হাসিনার উইল পাওয়ার, শেখ হাসিনার যে কি বলে কারিশমা, সেই কারিশমা, বঙ্গবন্ধুর যে কারিশমা, হ্যাঁ, সেই কারিশমা কিন্তু এদের নাই, এই ক্যাপাসিটি ক্যাপাবিলিটি তাদের নাই। না তো নেত্রী যেদিন ক্ষমতাচ্যুত হয়েছেন তারপর দিন তো তারেক রহমানের ফ্লাই করে বাংলাদেশে আসার কথা, তাই না? ওনারা বলতেছেন ওনাদের দ্বারাই হয়েছে সবকিছু, হিরো আসার কথা না, আসেন নাই কিন্তু। হ্যাঁ, আর জাতির পিতার কন্যা শেখ হাসিনা বলছেন ফাঁসি অর্ডার দিয়েছে, আমি যাবো, এবং উনি যাবেন। আন্তর্জাতিক শক্তিটা কি আমেরিকা? না, আমেরিকা অবশ্য, আমেরিকা তো পৃথিবীর সব জায়গায় ইনভলভ আছে, বাট আমি যতটুকু আমেরিকা এসে যেটা বুঝেছি, আমি ছোট মানুষ, অত বেশি লেভেলে তো আমি চলি না, বাট একেবারে যে চলি না তা না, এইটুকু আমি বুঝি যে আমেরিকা বাংলাদেশে যা ঘটছে এবং যেই পর্যায়ের এক্সট্রিমিস্ট এখন বাংলাদেশে দাঁড়িয়ে গেছে, আমেরিকা এইটাকে সাপোর্ট করে না, এবং মজার ব্যাপারটা চায়নাও করবে না। আমি একটু সহজ করে বুঝতে চাই যে যারা আপনাদের ফেললো তারাই তারেক রহমান সরকারকে ফেলবে বলে আপনার প্রেডিকশন? ফেলবে না, ওনাদের সামনে পথ থাকবে দুইটা, হয় একটা আন্ডারস্ট্যান্ডিং, নালে দে হ্যাভ টু কুইট। আন্ডারস্ট্যান্ডিং কার সাথে? ওই আন্তর্জাতিক শক্তির সাথে? আন্তর্জাতিক শক্তির সাথে মাধ্যমেই ধরেন, আমাদের সাথেই ধরেন।
তার মানে কি আপনারা এখন সেই আন্তর্জাতিক শক্তির সাথে লবিং করছেন, মানে আন্তর্জাতিক শক্তির সাথে লবিং এর ব্যাপার না, লবিং এর ব্যাপার না। ভারত কোনো সময় চাবে না এই ঘটনাটা ঘটছে কেন ইন্ডিয়াকে ডিস্টার্ব করার জন্য। আপনি তো ছোট্ট দেশ, কিন্তু আপনি একটা উই আর স্মল পিনার্স, আমাদের জনসংখ্যা 18 কোটি, কিন্তু আমাদের দেশ এখন ভঙ্গুর অর্থনীতি। এই ভঙ্গুর অর্থনীতি করা হলো কেন? আপনি যদি সবাই পেট ভরে ভাত খেত, সবার হাতে যদি পকেটে পয়সা থাকতো, সবাই যদি, যেমন আমাদের সময় রিক্সালো 30,000 টাকা মতো মাসে সবার থাকতো, তাহলে কিন্তু আপনি জঙ্গিবাদ পেতেন না সহজে, কারণ সবার কোনো ফুলফিল। সো যখন সবাই ফুলফিল থাকে তখন আপনি গড়ে পাবেন না। এখন আপনি যান বাংলাদেশে, আপনি 100 টাকা দিয়ে মানুষ খুন করে ফেলতে পারবেন। তো কি এখন ভারত কি এখন এই কারণে ধরেন এই সরকারের সাথে মানে সখ্যতা বাড়ানোর খুব চেষ্টায় উঠে পড়ে গেছে? ভারতই তো তাদেরকে নিয়ে এসছে। আমি তো বলবো, স্ট্রেইট বলবো যে লন্ডন থেকে এসছেনই তিনি ভারতের মাধ্যমে। হ্যাঁ, উনি লন্ডন থেকে এসছেনই ভারতের মাধ্যমে। আমেরিকা ইনভলভ ছিল। আমেরিকা নোজ হোয়াটস গোয়িং অন। আমেরিকা এটা হতে দিবে না। আমেরিকা চাবে না বাংলাদেশে আরেকটা জঙ্গিবাদ এবং আল কায়দা, লস্করে তৈয়বার মতো একটা দেশ ওইখানে হোক। এবং আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি যে যদি এটা হয়, ওই সাবকন্টিনেন্টে না, এই পুরো ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় টেররিস্ট কান্ট্রি হয়ে যাবে আমাদের দেশটা। বাট উই হ্যাভ টু ফাইট। তাহলে মানে এই এত কিছু হবে এবং তারপরে আপনারা দেশে চলে আসবেন, মানে আন্তর্জাতিক সমীকরণগুলো এরকম ভাবে আগাবে আপনার ভবিষ্যৎবাণী যেভাবে বলছেন, এবং তারপরে আপনাদের দেশে আসার রাস্তা তৈরি হবে। আমরা তো তাদেরই সন্তান শারমিন, যে আমাদের, আপনি তখন জন্ম হননি, অবশ্যই জন্ম তো হনই নাই, জন্মের কোন আপনার বাবা মার বিয়ে হয়েছে কিনা সেটাও সন্দেহ আছে। হ্যাঁ, 71 সনে আমি ক্লাস 3-4 পড়তাম। 71 সনে যারা যুদ্ধ করতে গেছিলেন, আমার মনে হয় 90% তখন এক নালা বন্দুক দেখে নেই। লড়াই করেছে কার বিরুদ্ধে? পাকিস্তানের বাহিনীর বিরুদ্ধে। বলা হতো পৃথিবীর মধ্যে অন্যতম ডেঞ্জারাস সোলজার পাক বাহিনী। সেই পাক বাহিনী কিন্তু 90,000 সোলজার, হ্যাঁ, ভারতের ব্যাপক সহযোগিতা ছিল আমাদের পক্ষে। 90,000 সোলজার লুঙ্গি কাঁথা দেওয়া মুক্তিযোদ্ধাদের কাছে নাকে খত দিয়ে আত্মসমর্পণ করেছে, যেটা মেনে নেয়নি। টাইম উইল বি সে। আপনি দেখবেন এই দেশকে ধ্বংস করার জন্য। ডিসেম্বর টাইম কিভাবে ঠিক করলেন? মানে টাইম উইল সে, এগুলো তো এত, মানে আপনারা ডিসেম্বরের আগে হতে পারে, ডিসেম্বরের আগে হতে পারে, পরে হতে পারে। আমার তো মনে হয় আগেই হবে। মানে একদম, মানে শেখ হাসিনা তো খুবই সুস্পষ্টভাবে ডিসেম্বরকে বলে দিচ্ছেন যে ডিসেম্বরে। উনি ডিসেম্বর বলছেন। আপনারা কেন বলছেন এটা তো আমার সাথে শেয়ার করবেন না, আর আমার জানাও দরকার নেই, আর জানলেও আমি আপনাকে বলবো না। বাট এটুকু আমি বলবো, তার আগে হতে পারে। তারপরে এই দেশ তো আমাদেরকে বাঁচাতে হবে। তার আগেও হতে পারে, তারপরে হবে না। ডিসেম্বরে আপনাদের ডেডলাইন। এইটা তো এখন পর্যন্ত তাই আছে। আচ্ছা, এখন তাই আছে। আপনি নাহলে কি জবাব দিবেন? আপনার যারা পূর্বপুরুষ, যারা এই দেশের জন্য 30 লক্ষ মানুষ জীবন দিয়ে গেছে, আপনি কি জবাব দিবেন যদি আজকে কোনো ধর্ষিতা মায়ের মেয়ে এসে বলে যে আপনি তো এত বড় একটা টক শো করছেন, আপনি তো এত বড় নাম করা সাংবাদিক, আচ্ছা এক কাজ করেন, আমার এই স্বাধীনতা দরকার নাই, আমার মার ইজ্জতটা ফেরত দাও। জবাব আছে আপনার কাছে? আমার কাছে নাই তো। আমি এতিম কেন? আমার চোখের সামনে আমার মা বাবা সবাইকে মেরে ফেলেছে তোমার স্বাধীনতার জন্য। এই স্বামী ওসমান, তোমার স্বাধীনতার জন্য আমার বাবা আমার ভাই সবাইকে মেরে ফেলেছে। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি তো মানতে পারি না। আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, আমার ভাইরা মুক্তিযোদ্ধা ছিলেন। আমার বাবা মুক্তিযুদ্ধের এয়ার একটা নেতৃত্ব দিয়েছেন এবং বঙ্গবন্ধুর পরিবারকে মুক্ত করতে যে বুকে গুলি খেয়েছিলেন, এদিক দিয়ে গুলি ওদিক দিয়ে বেরিয়ে গেছে। খুবই আনফেয়ার বিষয়গুলো স্বামী ওসমান, মানে এইরকম কথায় ধরেন এখন তারা যদি বলে যে যারা আসলে গুমের শিকার হয়েছিলেন, যারা আসলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন আপনাদের সময়ে, তো তারা তাদের কাছেও তো আপনাদের এই জবাবটা দিতে হবে, তাদের কাছেও তো আপনারা জবাবটা দিয়ে আসেন নাই। হ্যাঁ, যদি জবাব দিতে হয় জবাব হবে, প্রচলিত আইনে যদি বিচার হয় হবে, কোনো আপত্তি নেই। প্রচলিত আইনে যদি বিচার হয় হবে। আমি তো র্যাবের বিরুদ্ধে কথা বলেছিলাম না? আপনার টক শোতে কি বলেছেন? ওপেন বলেছি 7 মার্ডারের পরে বলেছি কারা ঘটিয়েছে। আমি তো বলছি, আমি আমার নিজের বক্তব্য দিচ্ছি। আমি স্বাধীন চেতা মানুষ, আমি পদ পদবি নেই না, আমার মন্ত্রিত্ব নেই নাই। আমি আগামী দিনেও রাজনীতি করব, হয়তোবা, কিন্তু ইলেকশন করব না। এমপি মন্ত্রী হওয়া আমার টার্গেট না। আমার টার্গেট, আমার এই মাটির জন্য আমি দেখেছি আমার বাবা বুকে গুলি খেয়েছেন, আমার মেজো ভাই ক্লাস 9-এ থাকা অবস্থায় মুক্তিযুদ্ধে গেছে। আমি দেখেছি আমাদের গ্রামের বাড়িতে মহিলারা। আপনি বুকে গুলি না খেয়ে মানে এই জুলাই আগস্ট অভ্যুত্থানের পরে চলে আসলেন কেন, যেটাকে পালিয়ে? বিকজ সামটাইমস ডিফেন্স দ্য বেস্ট অফেন্স। সেই সময় যদি আমরা লড়াই করতাম তা এই পিপলস আমাদের পক্ষে আসতো না। আজকে আপনি খবর নেন পিপলস এর অবস্থা কি, পিপলস কি চায়।
আপনাকে তো মানুষকে একটু সময় দিতে হবে না, চিন্তা করতে দিতে হবে না। আচ্ছা, আপনার যে ছোট্ট বাচ্চাটা, হ্যাঁ, যেটা ধরেন এখন হয়তো একটু বড় হয়েছে, এখন হয়তো হাঁটি হাঁটি পা করে হাঁটতে চেষ্টা করছে, ও কিন্তু এখন আপনার আঙ্গুল ধরে হাঁটে। ধরেন আঙ্গুল ধরে হাঁটতে গেলেও কিন্তু খানিক্ষণ পর পর যে একটার সাথে বাড়ি খায়। আপনি কিন্তু সারাক্ষণ কষাস থাকেন, কোথায় বাড়ি খেলো রে বাবা। হ্যাঁ, ওকে ধরে কেমন করে বাঁচতে হবে। আমার নাতিটারও সেম অবস্থা। হ্যাঁ, তো যখনই একটু পুরোপুরি হাঁটা শিখে যায়, তখন আপনি ধরতে গেলে বলবে তুমি ধরছো কেন, আমি হাঁটতে পারি না। সো বাংলাদেশের মানুষ এখন হাঁটা শিখছে। সো যেহেতু হাঁটা শিখছে, একটু শক্ত হয়ে, কোমরটা শক্ত হোক, লড়াই একটা হবে, এবং ওই লড়াইতে আমরা জিতবো ইনশাল্লাহ। আমি বাঁচবো কিংবা মরবো আমি জানি না, বাট আমি চাই এই কলঙ্কিত হয়ে মরতে চাই না। জি, জি, আপনি আপনার সাক্ষাৎকারে আমি দেখছিলাম যে আপনি বলছেন যে আর্মির দুজন বড় বড় অফিসার, মানে তাদের সাথে আপনার কথা হয়েছে, এবং তারা কথোপকথন সম্পর্কেও আসে, কিন্তু একে একে আসি আর কি। তো কারা তারা, সেটা কি আপনি বলবেন? হয়তো এই প্রশ্নটা আপনার কাছে জিজ্ঞাসাও করতাম না, কিন্তু দেখলাম যে জামাতের পক্ষে মানে অ্যাক্টিভিস্ট, প্রভাবশালী অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য, তিনি দুজন আর্মি অফিসারের কথা বলছেন। একজন বলছেন ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আজাদ, আর একজন বলছেন ব্রিগেডিয়ার জেনারেল শামস সুমন, যারা আপনার সাথে আর কি যোগাযোগের বিষয়টা তিনি বলছেন যে ঘুটু করতেছে আর কি, উনি বলছেন। তো আসলে কি এই দুজন এই পিনাকি সিনাকি এগুলিকে কি বললো, ওই ডোন্ট কেয়ার। এই উনি যদি বলে থাকে এটা, আমি ওনার কথা শুনিও নি আজ পর্যন্ত, আমার শোনার কোনো রুচিও হয় না, এদের কথা আমি শুনি না, টু বি অনেস্টলি। আমি হাতে গোনা কিছু কিছু ইউটিউব দেখি, আপনারটা দেখি, তারপরে যে আমাদের অস্ট্রেলিয়া থেকে আমাদের বাড়ি ভাইটা দেখি, বাংলাদেশে একজন আছেন কামাল ভাই আছেন, ওনারটা দেখি, তারপরে আরেকজন আছেন। দুজনের নাম চলে মানে বলছেন আর কি, আপনিও বলছেন দুজনের সাথে কথা হয়েছে, তিনিও বলছেন দুজন। আপনার তাহলে এই দুজনের সাথে আপনার কথা হয় নাই? না, আমার এই দুজনের সাথে কথা হয়নি। এই ব্যাপারে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই দুজনের সাথে কথা হয়নি। আর যিনি উনি যেই লেভেল বলতেছেন তার চেয়ে অনেক উঁচু লেভেলের সাথে কথা হচ্ছে। আচ্ছা, তার মানে ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল। হ্যাঁ, উঁচু লেভেলে কথা হয়েছে, এবং তারা যেটা আমাকে বলেছেন, ওনারা দেশকে ভালোবাসেন। 90% সেনাবাহিনীর অফিসার দেশকে ভালোবাসে। সেনাবাহিনী আজকে নিজেরা লজ্জিত, রাস্তার মধ্যে একজন সেনাবাহিনীর এক্স কর্নেল কাছকে জুতো পেটা করতে চেষ্টা করছে। আপনি কোথায় আছে দেশটা? একটা নেংটি ইন্দুর সাইজ, ওর নাম আমি জানি না, হবিগঞ্জের কি ওই জুলাই যোদ্ধা নাকি, থানা এইভাবে বসছে, এইভাবে ওই চেয়ারও হাত যে উঠাইছে, ওর হাত উঠানোর ক্ষমতাও নেই। হ্যাঁ, আমরা পুলিশ হত্যা করেছি। ওই দেশে আপনি কিসের আইন শৃঙ্খলা চিন্তা করেন? আবার অ্যারেস্ট হলো, আবার ছাড়া পেয়ে গেল। কারা? ওদের ক্ষমতার উৎস কোথায় আমি জিজ্ঞেস করতে চাই। পুলিশ লাইনে গানের অনুষ্ঠান করেছে, যে গানের অনুষ্ঠানে হামলা করে দিল। কারা এদের? এই সাহস তারা কোত্থেকে পাচ্ছে? এদের ইয়ে কি? আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গেছে? একজন এমপির বউ কি করছেন, থানায় জিডি করছেন, কেস করছেন যে এমপি, রানিং এমপি, তার জামাইয়ের গলায় কি রামদা রেখে তাদের সম্পত্তি লিখে নেওয়া হয়েছে। তাহলে সাধারণ মানুষের কি অবস্থা? আমি আপনার কাছে আপনার মাধ্যমে জিজ্ঞাসা করতে চাই, সাধারণ মানুষের কি অবস্থা? আজকে আমার বন্ধুরা যারা হিন্দু, হ্যাঁ, আমি নাম বলতে পারি কিন্তু বলবো না, এই যাদের ঘরে একটু একটু প্রাপ্তবয়স্ক মেয়ে আছে স্পেশালি, যাদের বয়স 21, 22, 19, 18, বিবাহ মানে 22, 23, 24 বছর বয়সে যে বিয়ে হবে, এরা ম্যাক্সিমামই এখন এলাকায় থাকছে না, এবং অন্য এলাকায় থাকছে, যে ঢাকা না, ঢাকার বাইরেও থাকছে মুসলমান পরিচয় দিয়ে। এর চেয়ে কষ্ট আমাদের জন্য আর কি হতে পারে? আপনি আমাকে বলেন। জি, আপনি আর শেখ হাসিনার নামে দেওয়া হচ্ছে কি? শেখ হাসিনা বলেছেন, আপনার ওই কথা থেকে আরেকটু আপনার কাছ থেকে স্পষ্ট হতে চাই। তাহলে আমি এতটুকু বুঝলাম, ওই দুজন না, আরো বড় মানে মেজর জেনারেল পর্যায়ের হয়তো কারোর সাথে আপনার কথা হয়েছে। তাদের সাথে কথার সময় আপনি মানে কথোপকথনে বলছেন যে তারা জিজ্ঞাসা করেছেন আসবেন নাকি, আপনি বলেছেন যে আপনারা ব্যবস্থা করেন, আপনারাই তো দেশের সেনাবাহিনী, তারা কি ব্যবস্থা করবে, এরকম কিছু বলেছে? তারা কি ব্যবস্থা করছে? তারা বলতেছে তারা আননান, এবং তারাই আমাকে বলেছে যেই পরিমাণ জঙ্গিবাদ দেশে ছড়িয়ে যাচ্ছে, 1 বছরের মধ্যে যদি আমরা ব্যবস্থা না করতে পারি, এই দেশ, বাংলাদেশ, পৃথিবীর মধ্যে, যেই শব্দটি একটু আগে ইউজ করলাম, সারা পৃথিবীর মধ্যে অন্যতম জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে। আমি আমাকে বলছেন কেন ভাই? আমরাও তো আপনাদের উপর ভরসা করে যাব, বিকজ আপনাদের তো দেশ রক্ষা করার জন্য শপথ নিয়েছেন আপনারা, তো আপনারা কেন করছেন না? বলছে আমরা পারছি না। কেন পারছেন না? অথচ তাদের মাথার উপরে কেউ বসে আছে,
কিংবা পিছনে কেউ বসে আছে, কিংবা ঘাড়ের উপর নিঃশ্বাস নিচ্ছে কেউ। সেখানে আপনি বলছেন যে দরকার হলে বিএনপির সাথে নেগোসিয়েশন করেন, মানে আপনাদেরকে বলছেন জলদি আসেন, সেই আর্মি অফিসাররা বলছেন আপনাকে যে জলদি আসেন, দরকার হলে বিএনপির সাথে নেগোসিয়েশন করেন। হ্যাঁ, দরকার হলে নেগোসিয়েশন হচ্ছে, মানে তাদের জন্য আপনারা ভোটও করেছেন, ফলে যোগাযোগ যে আছে সেটি বোঝা যাচ্ছে, তাদের সাথে নেগোসিয়েশন হচ্ছে আপনাদের ফেরা? আমার কাছে মনে হয় না, আমার কাছে মনে হয় না, কারণ দায়িত্বটা এখন তাদের বেশি আমাদের চেয়ে। উই ডিড আওয়ার জবস। আমরা যে কোনো কারণে হোক, যে কোনো জায়গায় রিকোয়েস্ট হোক কিংবা আদর্শিক কারণে হোক, আমরা আমাদের কাজটা করেছি। এখন দায়িত্বটা তাদের। তাদের যদি শুভবুদ্ধির মানে উদয় হয়, আমার মনে হচ্ছে হবে না। যদি হতো তাহলে 2টা মেয়ে 32 নম্বরে গেলে মার খেত না, একটা বাচ্চা ছেলে যদি 32 নম্বরে যেতে মার খেত না। এটা হতে পারে না, এটা অসম্ভব ব্যাপার। আজকে মায়া লাগে আমার পুলিশের জন্য, যে এই পুলিশ অফিসারগুলি, শত শত পুলিশ অফিসারকে গুলি মারা হয়েছে, টাঙিয়ে রাখা হয়েছে। সেই পুলিশ অফিসারদের থানায় যে বলছে যে আমরা মারছি, তো মানুষ যাবে কার কাছে? সেনাবাহিনীর একজন কাছে যাবে? সেনাবাহিনীর একজন কর্নেলকে বলতেছে মারতে যাচ্ছে, তো মানুষ যাবে কোথায়? আনসার, তারপরে অন্যগুলি বাদই দেন, তো কোথায় যাবে মানুষ? জিনিসপত্রের দাম নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, পানি নাই, চাকরি নাই, নাই 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 200% জিনিসের দাম বেড়ে গেছে। যার ইনকাম ছিল 40,000 টাকা, আমি আজকে জিজ্ঞেস করলাম, আপনাকে আল্লাহর নামে শপথ করে বলতেছি, আজকে একজনকে জিজ্ঞেস করলাম যে তোমার ইনকাম ধরো 30,000 টাকা ছিল, এরকম কয়েকজনকে জিজ্ঞেস করেছি, ওই ইনকামটা এখন কত লাগবে? বললো মিনিমাম 60 থেকে 70,000। তাও মানুষ তো পাবে না কোথায়? বরঞ্চ উল্টা মানুষের চাকরি চলে যাচ্ছে, কাজ চলে যাচ্ছে। বাংলাদেশ নির্ভর কিসের উপরে? গার্মেন্টস এর উপরে। হ্যাঁ, গার্মেন্টস সেক্টরই বাংলাদেশের বেসিক। ওইটাও বন্ধ। এটা ঠিক, জ্বালানি বিদ্যুৎ সংকটে এখন আসলে বেশ অনেক মানুষের চাকরি যাচ্ছে বা একটা বেশ খারাপ অবস্থা আছে, সরকারও সেটা স্বীকারই করছে, যদিও দায়টা বলছে যে আপনাদের। কিন্তু আমি আবার ওইখানে যাই যে আপনার 2জন বড় অফিসার, মেজর জেনারেল পর্যায়ের অফিসারের সাথে কথা হলো, সেনা প্রধানকে আপনারা আপনাদের পক্ষ থেকে বেঈমান বা বিট্রেয়ার হিসেবে বলে থাকে বিভিন্ন সময়, মানে কিন্তু আমরা শুনলাম ওবায়দুল কাদেরের একটা সম্প্রতি একটা ভার্চুয়াল বক্তব্য, আপনাদের দলীয় কোনো সভায় কথা তিনি বলছিলেন যে সেনাপ্রধান এবং রাষ্ট্রপতির কথা উল্লেখ করে তিনি বলছেন যে যারা তাদের উপর ভর করে বা বিট্রেয়ারদের উপর ভর করে রণকৌশল সাজালে সেটা সাকসেসফুল হবে না। কোনোভাবে কি আপনাদের রণকৌশলের মধ্যে সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে জড়িত আছে? সেনাপ্রধান কোনোভাবে আপনাদের সাথে যুক্ত এখন? যে আমি ওই পর্যায়ের নেতা না, আর আমি ওনাকে দিয়ে কোনো সময় কথা বলিনি। ঠিক আছে, আমি কথা বলিনি। আমি কোনো বাহিনীর উপর বিশ্বাস করি না। আমি একটা বাহিনীর উপর বিশ্বাস করি, উপরে আল্লাহ, সৃষ্টিকর্তার বিচার আছে। একটা জিনিস মনে রাখবেন শামীম, আমি ওই কাতারের লোক, অলিয়া উলিয়া। এই পৃথিবী একটুক একটা দেশ বাংলাদেশ, এই পৃথিবীটাও কিন্তু একটুকু। এই সৌরজগৎ থেকে আপনি যদি পৃথিবীটাকে দেখেন না, একটা পেন্সিলের ডট। এই সৌরজগতের উপরে সৌরজগৎ থেকে যদি এই সৌরজগৎকে দেখেন, ওইটাও একটা পেন্সিলের ডট। আর ওই ডটের এই সমস্ত সৌরজগৎ যিনি সৃষ্টি করেছেন, বাংলাদেশে আজকে বলা হচ্ছে কি কোথায় নিয়ে গেছে ধর্মটাকে, ইসলামকেও শেষ করে দেওয়া হচ্ছে, যে কি আমাদেরকে ভোট দিলে আপনারা বেহেশতে চলে যাবেন। সেদিন দেখলাম সাতক্ষীরার এক এমপি আমাদের বলল আজকে জনসভায় যারা উপস্থিত হয়েছেন তাদের জন্য বেহেশতের দরজা খুলে রাখা হয়েছে। হোয়াট ননসেন্স! এগুলি হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ এগুলিকে আবার অনেকে বিশ্বাসও করছে। কিছু করার নেই, শিক্ষাগত যোগ্যতা নেই, কোরআনটাও পড়তে পারে না, কোরআনের কোথাও এটা লেখা নেই। এরা আমাদের ধর্মটাকেও কিন্তু এদের হাত থেকে বাঁচাতে হবে। এরা কি করেছে? এই মাজারগুলিতে হামলা করেছে। আমি তারেক রহমান সাহেবকে বলেছি, আপনি যদি সত্যি বিশ্বাস করেন যে এই আপনি যদি ইয়েতে যান, ওই যে কি বলে, এই আপনি মাজার জিয়ারত দিয়ে শুরু করেছেন সিলেটের শাহজালাল মামা মাজার, তাহলে এতগুলি মাজার যে জ্বালিয়ে দেওয়া হলো, এতগুলি মাজার, শাহপারান বাবার সামনে মাজারের মধ্যে মানুষ ফেলে ফেলা হলো, তো বিচার করছেন না কেন? বলবেন ডক্টর ইউনূসের কথা, জোনার সময়, ফাইন, তা আমাদের বিচার করছেন কেন? আপনি যদি রিসেন্ট পাস্টের বিচার না করতে পারেন, আমের টিকার জন্য হাজার হাজার বাচ্চা মরে গেল, বিএনপি একজন স্বতন্ত্র এমপি কোর্টে মামলা নিল, সে মামলাও তো গ্রহণ করা হলো, কেন? কেন গ্রহণ করলেন না? দুর্বলতা কোথায়? কেন করছেন না কিংবা করতে পারছেন না? পিপলস কিন্তু জিজ্ঞেস করবে কদিন পরে। টাইম ইজ টাইম। আর একটা জিনিস কি জানেন? ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ। সত্যকে আপনি মাটি চাপাতে রাখতে পারবেন। হ্যাঁ, আমাদের ভুল ছিল না, এ কথা যদি বলি,
তাহলে এটা হবে চরম মিথ্যা কথা এবং চরম ভুল কথা। আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে আমরা ডক্টর ইউনূস গংদের, জামাত শিবির জঙ্গিদের এই ম্যাটিকুলাস ডিজাইন থেকে আমাদের বাচ্চাদের, আমাদের দেশবাসীকে রক্ষা করতে পারি নাই। পারি না দেখেই আজকে আমাদের দেশ কোথায় চলে গেছিল, কোথায় ধাপড়ে পড়ে গেছে। এটা আমাদের ব্যর্থতা, চরম পরম ব্যর্থতা। এই জন্য আমি আমার বাচ্চাদের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি, মাপ চাচ্ছি এবং তাদেরকে কথা দিতে চাচ্ছি, যদি আল্লাহ হায়াত রাখেন, যদি বেঁচে থাকি, তাদেরকে আমার বাবারা যেমন মুক্তিযুদ্ধ করে আমাদের একটা স্বাধীন দেশ দিয়েছেন, আমরা দরকার হলে আরেকবার লড়াই করে জীবন দিয়ে তাদের জন্য একটা সুন্দর বাংলাদেশ রেখে যাব। আপনাদের হাতেই তো ছিল, দেশটা আপনাদের হাতেই তো ছিল, কিন্তু সেখানে দেখা গেছে এই স্বাধীন বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারে নাই, মানে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, ঠিক মতো বেছে নিতে পারে নাই তাদের জনপ্রতিনিধি, এবং একবার না বারবার এবং সামনেও পারবে কিনা তার কোনো ভরসা আপনারা দিচ্ছিলেন না। ফলে মানে মানুষের হাতে উপায় কি ছিল আপনাদেরকে এইভাবে সরানো ছাড়া? না, মানুষ সরায়নি, ইটস এ ডিজাইন। এই যে ছড়িয়েছে সে নিজেই তো বলেছে ম্যাটিকুলাস ডিজাইন। ধরেন সেই ডিজাইনে তো মানুষ ইনভলভ হয়েছে, মানুষ ইনভলভ না হলে কত পার্সেন্ট মানুষ করা যেত না। 18 কোটি মানুষের মধ্যে কত লোক ছিল সেদিন? 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 25 লাখ যারা ছিল তাদের সমর্থন ছিল মেবি, আপনার কাছে মনে হবে, কিন্তু উপস্থিত ছিল 30টা। আমি 2 তারিখে নেত্রীর কাছে গেছিলাম, আমি তাকে তার 3 মাস আগে পার্লামেন্টারি কমিটিতে বলেছি, 2 মাস আগে গেছি, আমি বলেছি। আমি যখন পার্লামেন্টের লবিতে বলতাম, অনেকে আমাকে বলতো স্বামী ওসমানের মাথা খারাপ, স্বামী এই যে শামীম ভাই আসতেছে টেনশন মাস্টার। কেন বলতো শামীম ভাইয়ের উপরে একবার বম ব্লাস্ট হয়েছে, শামীম ভাই সারাক্ষণ এটা নিয়ে চিন্তা করে। ইয়েস, আমি ওদের দিকে নজর রাখি, ওরা মানুষের নামে পশু। আমি বিএনপি আমাদের মতোই কম বেশি, ঠিক আছে, কিন্তু ওরা মানুষের নামে পশু। তো এদের ব্যাপারে খোঁজ রাখতেই হবে আমাকে। বাট আজকে বিএনপিও কিন্তু ওদের সাথে ঢুকে গেছে। আমি বিএনপির যে কি করুণ পরিণত হবে আপনি কল্পনা করতে পারবেন না। আমার এলাকা থেকে আমি বলতেছি, যে রান্না করে সে একটা ভাত টিপে, কিন্তু পুরো ভাত নিয়ে মশলা না। এদের ভিতরে, আমাদের ভিতরে কিন্তু গুপ্ত ঢুকে গেছিল। এই যে গুপ্ত না সুপ্ত কি বলে, এই সার্জিস বঙ্গবন্ধুর উপর ভাষণ দিয়ে, সার্জিসটা কি নাম ছিল এটা আমি জানি না, সে পুরস্কার পেয়েছিল, তা আমাদের দলই তো ছিল, ছাত্রলীগ করতো। তো আজকে কিন্তু বিএনপির ভিতরে এই অবস্থা, সংখ্যা অনেক বেশি, এদের অনেক বেশি, এদের সংখ্যা বিএনপির ভিতরে এদের সংখ্যা বিএনপির চেয়ে ডাবল। সো তারা তো দেশের একটা মেজরিটি অংশ, তাহলে তো তাদেরকে তো আপনারা অস্বীকার কেন করেন বা তাদেরকে শত্রুতা করলে হবে কি করে? ধরেন তারা আপনাদের মধ্যে, তারা বিএনপির মধ্যে, তারা তো তারা আছেই, তারাই দেখা যায়। হ্যাঁ, তারা প্ল্যান্ড এবং তাদের এই প্ল্যান বাস্তবায়নের জন্য বিভিন্ন দেশ থেকে টাকা আসতেছে। কেন? আমাদের দেশটা দখল করার জন্য না, আপনার এই সাবকন্টিনেন্টকে শাসন করার জন্য। একদিকে বাবা ইন্ডিয়া, একদিকে বেসিক হলো মূল টার্গেট ইন্ডিয়া, বিকজ ইন্ডিয়া আপনি খেয়ে পড়ে বাঁচতে চাচ্ছেন, ইন্ডিয়া সুপার পাওয়ার হতে চাচ্ছে। ওইখান দিয়ে হচ্ছে আবার বার্মাতে ট্রিলিয়নস অফ ডলারের আপনার ইয়ে আছে, খনিজ সম্পদ আছে, এগুলি কেউ দখল করতে চাচ্ছে। আমাদের সমুদ্র আছে, সমুদ্রের তলে কেউ কিছু রাখতে চাচ্ছে। অনেক কিছু মিলিয়েই কিন্তু এই ষড়যন্ত্রটা হচ্ছে। তো এখন এত যে আন্তর্জাতিক দেশি বিদেশের ষড়যন্ত্রের কথা বলছেন, আপনাদের সাথে আসলে কোন কোন দেশ আছে এখন আপনাদের পক্ষে বা আপনাদের সমর্থন দিচ্ছে? কারা, কেউ আছে? আমি এইটা জানি না যে কারা আছে, তবে আমি এইটা জানি যারা আমাদের স্বাধীনতার বিরুদ্ধে আমাদের সমর্থন দিয়েছিল, তারা ওই বুঝেই স্বাধীনতার যুদ্ধে সমর্থন দিয়েছিল যে বাংলাদেশের স্বাধীন হওয়া দরকার, এবং তাদের জীবনে তাদের বহু লোক রক্তও দিয়েছে। তারা তো পক্ষে আছে, সব তারা পক্ষে আছে। আচ্ছা, আমাদের কিছু ভুল ছিল, ত্রুটি ছিল, হ্যাঁ, এবং সেই ভুল ত্রুটির কারণে কেউ অসন্তুষ্ট থাকতে পারে তখন, বাট ওই ভুল ত্রুটি সংশোধন করি আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এবং যারা আমাদের মতো, আমার মতো, ধরেন আমি আমাকে দায়িত্ব নিচ্ছি, যদি আমার ভিতরে আমার কারণে যদি আমার দল, আমার দেশ ক্ষতিগ্রস্ত হয়, তাকে নেত্রী ছেটে ফেলতে হবে, বাদ দিয়ে দিতে হবে। একটা নতুন দেশ দিতে হলে নতুন জেনারেশন লাগবে, নতুন রক্ত লাগবে, নতুন ব্রেন লাগবে, যে স্মার্ট আমার চেয়ে অনেক বেশি, তাকে লাগবে। উই নিড দেম। আমরা পিছন থেকে তাদের জন্য সাপোর্ট দিব। তো আপনাদের নেতৃত্বে কোনো পরিবর্তন আসা উচিত। আমি কেন্দ্রীয় নেতৃত্বে বলছি না, আমি বলছি গ্রাসরুট লেভেল থেকে আসা উচিত। ওই যে বুথ থেকে বসিয়ে কমিটি দিব তা না, আপনার মেধাবী লোক দরকার। আপনাকে খুব দ্রুত, কিন্তু এই যে গ্যাপটা হয়েছে
এই ধ্বংসযজ্ঞ হয়ে গেছে, এটা কিন্তু খুব দ্রুত রিকভারি ধরেন এখনো তো দেখা যাচ্ছে মানে সরব অবস্থা হয়েছেন, সম্প্রতি খুব সরব দেখা যাচ্ছে জনাব ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক, আর আরো যারা পুরনো নেতৃত্ব জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিম, ওনাদেরকে দেখা যাচ্ছে তারা অ্যাক্টিভ রোল প্লে করছেন। নতুন কারা আছেন? নতুন মুখ রাস্তা থেকে সৃষ্টি হয়ে যাবে। তো ফাইল আহমেদকে কি কেউ সৃষ্টি করেছে? সৃষ্টি হয়নি, রাজপথ থেকে সৃষ্টি হয়ে গেছে। রাজপথ থেকে যারা সৃষ্টি হয়ে আসে ওনারা তো অবভিয়াসলি সবাই জ্ঞানী মানুষ, যাদের কথা বলেন, ওনাদের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। হ্যাঁ, আপনি একটা নতুন একটা ছেলে মেয়েকে ধরেন, আপনি একজন জার্নালিস্ট, হ্যাঁ, একটা বাচ্চা যদি আপনার কাছে শিখতে আসে, ও যখন আপনাকে শিখবে যে কিভাবে জার্নালিজম করতে হয়, তো এমন হতে পারে যে কালকে দেখা যাবে যে ও আপনার চেয়ে অনেক বড় জার্নালিস্ট বেশি হবে, যে আপনি ওকে নিয়ে প্রাউড করবেন। বাট কাউকে তো শেখাতে হবে না। তো আমরা যারা আছি তারা, আমরা নার্সিং করব তাদেরকে। আমাদের কিছু সাচ্চা দেশপ্রেমিক দরকার। একটা এলাকায় কিন্তু হাজার হাজার লোক দরকার হয় না, একটা এলাকায় একজন সঠিক গেরিলা যথেষ্ট। হ্যাঁ, হাজার হাজার ভণ্ডর থেকে, সো আপনারা কি যখন ক্ষমতায় ছিলেন তখন সেই ভণ্ডদেরকেই বেছে নেওয়া হয়েছিল? মানে ওবায়দুল কাদেরের মুখেও বহুত শুনেছি হাইব্রিড কাউয়া, ফার্মের মুরগি ঢুকে গেছে আওয়ামী লীগে, এরকম যেমন তার মুখে শুনেছি। আবার অন্য নেতারাও কমপ্লেন করতেন যে টাকার বিনিময়ে কমিটি হচ্ছে আপনাদের, মানে যারা আসলে নেতা না তারা নেতা হয়ে গেছেন টাকা দিয়ে, ইত্যাদি ইত্যাদি। সো ভণ্ডরা কি আসলে আওয়ামী লীগ দখল করেছিল? অনেক জায়গায় ছিল তারা। স্ট্রু এই স্ট্রু দেখেই তো আমাদের কাছকে এটার নেত্রী দেশটাকে উন্নয়ন করার জন্য 18-19 ঘন্টা ধরে কাজ করতেন এই মহিলা। আমি নিজে দেখেছি ভাই, আল্লাহ সাক্ষী, আমি সাক্ষী। উনি পাগলের মতো একটা মানুষ পরিশ্রম করতো। তো উনি তো সবটা একসাথে পারবেন না, সংগঠন দিয়েছিলেন আর সবার উপরে। এটা দেখো, আমরা দেখতে পারিনি। আচ্ছা, মানে এইটা আপনি মানে আপনার স্বীকারোক্তি যে আপনাদের এই জায়গায় একটা দোষ ছিল বা ত্রুটি ছিল। একটু এই জায়গাগুলো কথা বলি যে অনেক ঘটনার পরে বা বাংলাদেশ থেকে, বাংলাদেশ সরকার বা বাংলাদেশের পুরো ব্যবস্থা থেকে অনেক আপত্তির সত্ত্বেও 5ই আগস্ট একটা প্রেস কনফারেন্স করলেন দিল্লিতে। শেখ হাসিনা সেখানে সরাসরি কথা বললেন। মানে এটা আমরা দেখলাম আন্তর্জাতিক গণমাধ্যমগুলো, বাংলাদেশের গণমাধ্যমে যেখানে এইগুলো প্রচারে নিষেধাজ্ঞা ছিল, আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ কাভারেজ আসলো। কিন্তু বার্তা কি আসলো? নতুন কি কোনো বার্তা সেখানে আসলো? মানে যা মানুষ নতুন করে জানলো, শুনলো, এরকম কিছু ছিল? দেখেন, ওনার কথাটা, ওনার ভয়েসটা যখন শুনে, হ্যাঁ, এবং উনি তো নতুন নতুন এক একদিন এক একটা দিক নির্দেশনা দিবেন না, ঠিক আছে? ওনার দিক নির্দেশনা এইটুক দেওয়া আছে, কিন্তু আই এম কামিং ব্যাক অ্যান্ড আই উইল, দ্যাটস এনাফ ফর আস। বাকিটা ওনার বক্তব্য থেকে কোনটা খুঁজে বের করা দরকার, সেটা আমরা যারা আছি, যারা ওনার সাথে দীর্ঘ 40-50 বছর ধরে কাজ করার সুযোগ পেয়েছি, বাকিটা আমরা বুঝবো, বুঝে আমরা এটাকে স্প্রেড আউট করব। আপনার রণকৌশল কি হবে এটা যদি আপনি আগেই বলে দেন, হ্যাঁ, দেখেন যখন খেলা খেলে, ব্রাজিল আর্জেন্টিনা খেলে কিংবা এরকম খেলে, টিম কিন্তু আগে ডিক্লেয়ার করে না, একদম শেষ মুহূর্তে টিমটা ডিক্লেয়ার করে। খেলার মধ্যেও কিন্তু একদম শেষ মুহূর্তে টিম ডিক্লেয়ার করে, কারণ অপোজিট সাইড বসে থাকে যে ও কিভাবে করছে, ডিফেন্স সাজাচ্ছে না অফেন্স সাজাচ্ছে। সো ওনার যদি সব কথা বলে দিতে হয়, তাহলে তার ওইটাতেও মার খাওয়া ছাড়া কিংবা সুইসাইড করা ছাড়া তো স্কোয়াড ছাড়া উপায় হবে না। কারণ আমাদের অপোজিশন শক্তি খুব দুর্বল না, খুব শক্তিশালী। এবং আমাদের আওয়ামী লীগ সমর্থক যারা আছে, স্বাধীনতার পক্ষে শক্তি, আমাদের একটা শক্তির বিরুদ্ধে খেলা না, এখন ট্রাইঙ্গুলার শত্রুর বিরুদ্ধে খেলতে হবে আমাদেরকে, ট্রাইঙ্গুলার শত্রুর বিরুদ্ধে লড়তে হবে আমাদেরকে। আবারও সেই খেলা হবে কি? আপনার সেই বিখ্যাত ডায়লগ, খেলা হবে না? খেলা হবে না, এবার যুদ্ধ হবে। আচ্ছা। এবং আমরা, আমাদের পূর্বপুরুষরা দেশ স্বাধীন করে দিয়ে গেছেন। আমি লজ্জিত, আমি ঘৃণা করি। আপনি জিজ্ঞেস করেন পৃথিবীতে আপনি কাকে সবচেয়ে বেশি ঘৃণা করেন, শামীম ভাই, আই হেট মাই সেলফ। যে আমি যদি কালকে দেশে যাই, আমার বাবার কবরের সামনে দাঁড়াবো কেমন করে, আমার বড় ভাই নাসিম ওসমানের কবরের সামনে দাঁড়াবো কেমন করে, বল, এরা তো মুক্তিযুদ্ধ ছিল, ওদের কবরগুলি সব মুক্তিযোদ্ধাদের কবর একদিকে, ওইখানটা যাবো কেমন করে জিয়ারত করতে? যখন আমাদের চোখের সামনে মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দেওয়া হচ্ছে, জুতা দিয়ে মারা হচ্ছে, থাপ্পড় দেওয়া হচ্ছে, স্যান্ডেল দিয়ে বাড়ি দেওয়া হচ্ছে, আমাদের কি খারাপ লাগে না? আমাদের কি লজ্জা নাই? আমাদের কি লজ্জা একেবারে চলে গেছে?
জি, আর কি আপনি আমাকে বলি, শারমিন আপনার একটা প্রশ্ন করি শারমিন, আপনি আমার ছোট বোন, আপনার মাধ্যমে একটা প্রশ্ন করতে চাই আমার জেনারেশনকে, নেক্সট জেনারেশনকে, আমার বাচ্চাদেরকে, আমাদের মুরব্বীদেরকে, আমার সমবয়সীকে, আমার ভাইদেরকে, আমার বোনদেরকে, এই দৃশ্য দেখার পরে আমার দেশ যদি বহিঃশত্রু দ্বারা কোনোদিন আক্রান্ত হয়, কেউ কি দেশের জন্য জীবন দিবে? কেউ দিবে? যে দেশের জন্য জীবন দেওয়ার পরে যারা যোদ্ধা, দেশ স্বাধীন করে দিলেন, আপনাকে আমাকে নাম দিলেন, পরিচয় দিলেন, বাংলাদেশ দিলেন, সবকিছু দিলেন, হ্যাঁ, আপনাকে স্বাধীনতা দিলেন, খাঁচা খুলে দিলেন, তাদেরকে আপনি এভাবে অপমান, বেইজ্জত করলেন, মারলেন, কাটলেন, মেরে ফেললেন, জুতার মালা গলায় দিয়ে পড়ালেন। তো এরপরে কোনো জেনারেশন কি, ধরেন কালকে আমরা অ্যাট্রাক্ট হয়ে গেলাম কারো দ্বারা, বারবার দ্বারা, কিংবা অন্য কোনো দেশের দ্বারা, কিংবা কিছু একটা দ্বারা অ্যাট্রাক্ট হলাম, কেউ কি সাধারণ মানুষ দেশের জন্য লড়াই করবে এই দৃশ্য দেখার জন্য? এমন তো না যে আমরা 300 বছর আগে স্বাধীন হয়েছি, মাত্র কত বছর আগে, এত তাড়াতাড়ি আমরা ভুলে যাব? এখনো দেখি আমেরিকায় দেখি সবাই যে ওদের যে স্ট্যাচু আছে ওখানে যে শ্রদ্ধা নিবেদন করে। রাশিয়ায় আমি একটা আশ্চর্য দৃশ্য দেখেছিলাম, আমি একবারই গেছিলাম রাশিয়ায়, দেখলাম যে এক জায়গায় নিয়ে গেছে আমাদেরকে, একটা ডেলিগেশনের চিফ হিসেবে গেছিলাম আমি, তো দেখছি কি সব নতুন জামাই বর, ওই যে সাদা গাউন পরে এসছে, রিয়েলি ফ্যান্টাস্টিক। আমি এটা কোনোদিন আমি ভুলবো না জীবনে। এরা সব আসতেছে এবং একটা না, একটার পর একটা গাড়ি আসছে, একটার পর একটা গাড়ি, মানে কি হচ্ছে এটা, অবাক হয়ে আমি আমার বউ তাকিয়ে আছি, দেখছি যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, নিউ কাপল, মানে বিয়ে হয়েছে, সরাসরি ওরা গির্জার থেকে কিংবা যে কোনো জায়গা থেকে আসছে, এসে ওদের যে স্মৃতি, শহীদ স্মৃতিস্তম্ভ, ওখানে তারা ফুল দিচ্ছে। পরে আমি আমাদের যে ওখানকার অ্যাম্বাসেডর ছিলেন, আমি জিজ্ঞেস করলাম, ভাই এটা কি হচ্ছে ভাই? বলে এই দেশের কালচার হচ্ছে যে নতুন করে যখন সংসার করে, বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে ওরা প্রথম যায় ওদের দেশের জন্য যারা জীবন দিয়েছে তাদের রেসপেক্ট দেখাতে। দেয়ার ইজ দ্য ডিফারেন্স বিটুইন দেম অ্যান্ড আস। হ্যাঁ, সেইরকম মানে মুক্তিযুদ্ধের অনেক স্থাপনা, সেগুলো ধ্বংসযোগ্য শিকার হচ্ছে আমরা দেখেছি। কিন্তু ধরেন আপনারা মানে আওয়ামী লীগের কথা বলছি, যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, তাদের কাছে যখন দেখা যায় গুম হয়, তাদের কাছে যখন দেখা যায় বিচার বহির্ভ হত্যাকাণ্ড, প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া, নির্বাচন নামে শুধুমাত্র মানে একটা ফর্মালিটি চলতে থাকে, তখন আসলে মানুষ মানে আপনাদের এই চেতনার উপরেই কেন বা বিশ্বাস করবে বা আস্থা রাখবে, বা রাখে নাই, যেটা দেখা গেল? আমি কিন্তু এই কথা বলছি না যে উই আর পারফেক্ট, নোবডি ইজ পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড, বাট উই আর বেটার দেন দেম। আমাদের দেশকে ধ্বংস করবো না। আমাদের ভুল হয়েছে, আমরা হয়তো ঠিক মতো ওইটা করতে চাইনি। আমরা নির্বাচন ডেকেছিলাম, আমাদের নেত্রী ম্যাডাম খালেদা জিয়াকে ফোন করেছিলেন, উত্তর কি পেয়েছেন, উনি মারা গেছেন, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, আমি এটার ব্যাপারে প্রশ্ন তুলবই না। বাট ধরেন, তারপরে আমি বলবো আমাদের ভুল হয়েছে, ঠিক আছে, বাট উই আর 1000% বেটার দেন দেম, বিকজ আমরা আমাদের দেশকে ডিস্ট্রয় করিনি। আমরা সারা পৃথিবীতে আমাদের দেশের জন্য সম্মান নিয়ে এসেছিলাম। এমন কোন পৃথিবীর দেশ ছিল না যারা আমাদেরকে বলতো না আমরা এনার্জি টাইগার, এইটা 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 এটা বিভিন্ন উপাধিতে আমরা শেখ হাসিনার কারণে আমরা পেয়েছিলাম। আপনি তো সব 100 পাবেন না কোনো জায়গায়। কিছু ভুল হয়েছে দেখে তো আজকে আমাদেরকে এই মাসুল দিতে হচ্ছে। আচ্ছা, মানে স্পষ্ট, মানে কিছু ভুলের কারণেই আপনাদের এই মাসুল দিতে হচ্ছে। আপনার ব্যাপারে কিছু প্রশ্ন করি, যে শোনা যাচ্ছে মানে কথা ওঠে এরকম যে 21শে জুলাই আপনি দেশ ছেড়ে যাচ্ছিলেন, ওই সময় যখন জুলাই গণ অভ্যুত্থান হচ্ছিল তখন আপনি দেশ ছেড়ে যাচ্ছিলেন, বিমানবন্দরে আপনাকে আটকে দেওয়া হয়েছে। আসলে কি এরকম কিছু? ব্যাপারটা কি, বিমানবন্দরে কারা আপনাকে আটকালো? জি, আপনার এই প্রশ্নের জন্য ধন্যবাদ। এটা একটা গ্রুপ, মানে জানি না কারা ছড়াচ্ছে, এবং হয়তো আমাকে ছোট করার জন্য, খাটো করার জন্য ছড়াচ্ছে। ইটস ট্রু, 21শে জুলাই 2024 সকালবেলায় আমি এয়ারপোর্টে গেছিলাম, সাথে আমার ছেলে গেছিল, আমার বোন খুব গুরুতর অসুস্থ হয়ে গেছিল, আমার বড় বোন। এই বড় বোনকে নিয়ে আমার ছেলেকে আমি দিতে গেছিলাম, রাস্তাঘাটের অবস্থা খারাপ ছিল, আমি তাদেরকে নিয়ে গেছিলাম, দিয়ে ওরা যখন প্লেনে উঠে গেছে আমি আবার চলে এসেছি। ওকে নিয়ে চেন্নাই গেছিল চিকিৎসা করার জন্য। তারপরে আমার ছেলে বেশ কিছুদিন পরে, ওর আর ফেরা হয়নি, হোয়াট এভার ইট ইজ, এর মধ্যে 5ই আগস্ট ঘটেই গেল। এইটাকেই অনেকে বানাচ্ছে, বলতে চাচ্ছে যে আমি 21শে জুলাই দেশ ছেড়ে চলে গেছিলাম, এবং 21শে জুলাই যদি দেশ থেকেই চলে যেতে হয় তাহলে 15 জুলাই আমি দেশে ফিরলাম কেন আমেরিকা থেকে? আমি তো আমেরিকায় থাকতে পারতাম। আমি তো জানতেছি, আমি বুঝতেছিলাম অনেক আগের থেকে, এবং আমি নেত্রীর কাছে গেছিলাম শারমিন, আমি আপাকে বলেছি যে আপা
আপনি কারফিউ উঠান প্লিজ, কারফিউ উঠান। আমাদের জয়েন্ট সেক্রেটারি হানিফ ভাই আমার সাথে ছিলেন, একটু উত্তেজিত হয়েই বলেছিলাম। আরো কিছু লোক ছিল যাদেরকে আমি খুব একটা পছন্দ করতাম না, আমি বলেছিলাম। তো যাই হোক, বলার পরে কিছু লোক আমাকে উপদেশ দিতে আসছিল। আমি বুঝলাম যে আমার লিডার একটাই, শেখ হাসিনা, আর কেউ না। আমি বলছি, আপনি আমাদের বলেন, আমি 3 তারিখে জনসভা ডেকেছি, আমাদের 2-2.5 লক্ষ লোক নারায়ণগঞ্জে হবে, আমি ওখান থেকে রওনা দিব, 1.5 লাখ চলে যাবে, 1 লাখ নিয়ে আমি ঢাকায় আসতেছি। যাত্রাবাড়ি কথা হয়েছে ওরা 30,000 আসবে, আশেপাশে থেকে আরো ডাকেন, আমরা 20 লাখ লোক ঢাকায় জড়ো হই। সেনাবাহিনী দরকার নাই, কেউ দরকার নেই, পুলিশ দরকার নাই। নেত্রী এটা হতে দেন নাই। কেন? উনি চান নাই যে কোনো সিভিল ওয়ার হোক, উনি চান নাই। ওনার নামে বলা হচ্ছে, এআই দিয়ে বলা হচ্ছে, টেলিফোনে উনি বলছেন গুলি করে মেল ফেলতে বলো, এই করতে বলো। আমার যখন বাস পুড়িয়ে দিয়েছে সব, আমার চোখ দিয়ে পানি পড়ছে ভাই। হ্যাঁ, একদম সত্যি সত্যি পানি পড়ছে। লেথাল ওয়েপন ব্যবহার করতে যে নির্দেশনা দিচ্ছে সেটা তো এআই দিয়েছিল না, তাই না? সেটা তো সঠিক না, একটু শুনেন না। বলছে, আমি বললাম যে আপা, আমি খুব আবেগ নিয়ে বলছি যে আপা, আমার বাসগুলি সব পুড়িয়ে দেওয়া হয়েছে, একটা বাসের দাম 70 লাখ 80 লাখ টাকা করে দাম, সব পুড়িয়ে দেওয়া হয়েছে। বলো স্বামী, তুমি দেখেছো কে পুড়িয়েছে? আর না, আপা দেখিনি। বলো তাহলে কেউ উপরে কিছু ঝামেলা যাতে না হয়, থানায় মামলা করো। আমি শুনলাম কার নামে মামলা করবো? আমি দেখি নেই। পরে এসপি, পুলিশ যা করে, আমাদের একজনকে ডেকে নিয়ে গেল, কতজনের নাম দিয়ে একটা মামলা করে ওর সই রেখে দিয়েছে। আমি জানিও না কাদের নাম মামলা হয়েছে। কিন্তু আমি তো 19 জুলাই ক্ষমতায়, স্বামী ওসমানের সমস্ত বাড়িঘর জ্বালিয়ে দিবে, গাড়ি জ্বালিয়ে দিবে, তো ওদের বাড়িতে ঘর তো জ্বলার কথা ছিল, আমরা জ্বালাইনি তো, আমরা জ্বালাইনি। একটু শর্ট করি এখন তাহলে। 21শে জুলাই আপনার যেটা শোনা যাচ্ছে সেটা আসলে সঠিক না। তাহলে আপনি দেশ ছাড়লেন কবে? আমি দেশ ছেড়েছি আগস্ট মাসের শেষে। আচ্ছা, আগস্ট মাসের শেষে। সেখানে আসলে সেখানেও নিশ্চয়ই কারো না কারো সহায়তা লেগেছে। সেখানেও কি যারা সরকারে ছিল তাদের কারো সহায়তা ছিল? না না, এই ব্যাপারে আমরা এক্সপার্ট। আপনার যদি যাইতে হয় বলেন, আমি নিয়ে যাবো আপনাদের। আমি আজকের থেকে না, আমরা মুক্তিযুদ্ধের সন্তান, আমরা জানি যে রুট কি ইয়ে কি। আমি এতদিনে 20 বার বাংলাদেশে যেতাম, 20 বার আসতে পারতাম। প্রবলেম হয়ে গেছে আমার একটাই, আমার 6 ফুট 2 ইঞ্চি লম্বা। আমি যদি 6 ফুট 2 ইঞ্চি না হয়ে 5 ফুট 2 ইঞ্চি হতাম, আমি কবে বাংলাদেশে যেয়ে বসে থাকতাম। আপনাকে কি আসলে যেটা এটাও বলা হয় যে আপনি বোরখা পরে, বোরখা শামীম, আপনি কি আসলে বোরখা পড়তে হয়েছিল আপনাকে দেশ ছাড়া? আচ্ছা, 6 ফুট 2 ইঞ্চি বাংলাদেশে কোনো মহিলা আছে যে বোরখা পরবে? 6 ফুট 2 ইঞ্চির মানুষ আমি, লম্বা 2 ইঞ্চি যদি একটু বেশি, যদি স্যান্ডেল পরি তাহলে আর 1 ইঞ্চি বেড়ে গেল, তাহলে 6 ফুট 3 ইঞ্চির বোরখা লাগবে। তো 6 ফুট 3 ইঞ্চি পরে যদি একটা মানুষ বোরখা পরে হাঁটে, ও তো আর মুসিবত বেশি হবে। যে কোন মহিলা আসলো বাংলাদেশ থেকে, চীন আসলো না মহিলা আসলো, বাংলাদেশের মহিলারা তো 6 ফুট 3 ইঞ্চি লম্বা হয় না। তো যে বলে ও হয় মাতাল, না অন্য কিছু হবে, তাহলে এদের কথা আমি এই ব্যাপারে আপনারা এক্সপার্ট, বোঝা গেল। ফেরার সময়ও এরকম কোনো পদ্ধতি হবে কিনা সেটা অবশ্য আপনি বলেন নাই, যে সেভাবে ফিরতে হবে কিনা। হ্যাঁ, ফেরার সময় হাজারো রাস্তা আছে ফেরার। কিভাবে ফিরবো সেটার উপর ডিপেন্ড করে। আলোচনা করে ফিরলে একরকম, আলোচনা ছাড়া ফিরলে একরকম। যদি আমাদের দেশের উপরে ওরা আঘাত করে দেয় তাহলে একরকম, যদি আঘাত না করে তাহলে একরকম। তার যেভাবে প্ল্যান আছে, প্ল্যান A B C D এরকম অনেক কিছু আছে। আমি শুধু একটা জিনিস বুঝি, শেখ হাসিনা আমার বাংলার মা, বাংলাদেশকে ফাঁসি দেওয়া হয়েছে, শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হয়েছে। উনি নির্দেশনা দিবেন, আমরা তার সোলজার, আমরা সেই নির্দেশনা পালন করব। শেখ হাসিনা এখন 80-র মতো বয়স হয়ে যাচ্ছে তার তো ধরেন আমরা যেটা বুঝি, আমাদেরও বয়স্ক বাবা মা, তাদেরও শারীরিক মানসিক সক্ষমতা সবই কমে। এরকম একজন খুবই প্রবীণ মানুষ, তিনি আসলে আপনি যেটা বলতে চাচ্ছেন আমি বুঝেছি, বাট ইটস ভেরি ইন্টারেস্টিং ব্যাপার শারমিন। আল্লাহর এটা অশেষ রহমত, হয়তো এই জিনিসটা আমাকে সবচেয়ে বেশি চিন্তা দেয়। বাট আমি যতটুকু কাবু মানুষ এখন শারীরিক ভাবে, আল্লাহর কি রহমত, আমার বয়স 64 চলছে। আমি স্বামী ওসমান মরে গেলে কিচ্ছু হবে না দেশের। হয়তো আপনি একদিন বলবেন ওনার সাথে একবার দেখা হয়েছিল, লোকটা ভালো ছিল কিংবা খারাপ ছিল বলবেন। আমার কিছু লোক, দেশের লোক হয়তো কানবে টানবে, হ্যাঁ, আমার বউ বাচ্চা কানবে, আমার ভাই বোনরা কানবে। এরপরে হয়তো 10 বছর 20 বছর পরে, 1 বছর পরে আমার ফ্যামিলি ছাড়া সবাই হয়তো ভুলেও যাবে। বাট শেখ হাসিনা যদি কিছু হয়ে যায়, এই মুহূর্তে কোনো অল্টারনেট নাই। এবং আল্লাহর রহমত আছে বলে উনি 21 বার মরেন নাই, আল্লাহ ওনাকে বাঁচিয়ে রেখেছে। এবং তার কি এই অল্টারনেট নাই? না, এই মুহূর্তে নাই। আপনি জেনে খুশি হবেন
আলহামদুলিল্লাহ উনি আগের চেয়ে মেন্টালি প্রচন্ড শক্ত, ফিজিক্যালি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ ওনাকে অনেক ভালো রেখেছেন। বিকজ আমার মনে হয় এই এতিম মানুষটার উপরে যা সবকিছুকে আমরা মেরে দিয়েছে, তার এই শারীরিক দুইটা মানসিক বোনের উপরে অবস্থার আল্লাহ রহমত একটা আছে। বিগ পিকচার পেলাম। খুব ছোট করে শুনি যে আপনার কথা শুনছিলাম যে আপনি কবে গেলেন, কিভাবে গেলেন, বা যেটা আপনারা পালালেন কিভাবে, সেই নিয়ে অনেক আলোচনা আছে। শেখ পরিবারের কেউ নাই, ধরেন ডিফেন্স, মানে আপনি বলছেন অনেক সময় ডিফেন্সই হচ্ছে সবচেয়ে বড়, মানে আপনাদের নিজেদের জন্য ডিফেন্সই সবচেয়ে বড় মেথড হতে পারে। তো সেজন্য মানে সেই ডিফেন্সটা হচ্ছে আপনাদের সেই সময় চলে যাওয়া, সেটি আপনি বলছিলেন। শেখ পরিবারের যারা বড় নেতা পর্যায়ের একদম ছোট আতিপাতি যারা আছেন সবাই চলে গেলেন, এটা কেন, এটা কিভাবে হলো? না, সবাই যেতে পারেনি, অনেকে ধরাও পড়ছে। যেমন আমাদের আবুল হাসান আব্দুল্লাহ সাহেবের ছেলে এখন জেলে আছে। হ্যাঁ, ধরা পড়ে লাভটা কি হবে? দীপুমণির মতো লাশের সামনে যে কাঁদতে হবে? বলেন আপনি, দীপুমণির মতো লাশের সামনে যে কাঁদতে হবে? লাভ নাই তো। ধরা পড়লে তো আমার উইকনেস। যুদ্ধের ময়দানে আপনাকে 1 স্টেপ অ্যাহেড হতে হলে প্রয়োজন হলে আপনাকে 2 স্টেপ পিছনে যেতে হবে। 1000 সোলজার নিচে দাঁড়িয়ে আছে, আপনি যদি এই পাহাড়ের একটা উপরে 2টা সোলজার নিয়ে বসে থাকেন, ওই 1000 সোলজার আপনাকে কিচ্ছু করতে পারবে না। সেটা কৌশল, রণকৌশল। এবং নিজেকে সেফ, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি কারোর সাথে তুলনা করছি না, আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ সারা পৃথিবীতে রাসূল করিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনায় গেছিলেন, পাহাড়ের পর্বতের গুহায় গেছিলেন, তারপরে যে মদিনায় আশ্রয় নিয়েছিলেন। কেন? আল্লাহর নির্দেশে। সো আপনার জীবনকে বাঁচানো, আপনাকে রক্ষা করা, এটাও কিন্তু আপনার দায়িত্ব। সাথে সাথে মরে যাবো, হ্যাঁ জি, এটা স্পষ্ট যে এটিও আপনাদের কৌশলের অংশ। একটু শেষের দিকে একদম এই প্রশ্ন করি যে ধরেন বিএনপি বলি বা জামাত তো আছেই, বিএনপি বলি বা আরো অন্যান্য অনেক দল, এমনকি আপনার দলের অনেকের মুখেও শোনা যায়, মানে আপনি এত সবসময় মানে আল্লাহ রাসূলের নাম নেন সবসময়, আপনার সাথে আগেও যখন কথা হয়েছে বা এখনো, জি। আপনাকে গডফাদার বলে, এটি কেন বলে? বা আমাকে আপনার দলের লোকজন, সেলিনা হায়াৎ আইভীর মুখে আমরা শুনেছি নির্বাচনের সময়। না না, আইভি আগে এখন আইভিকে নিয়ে বলবো না আমি, কারণ আমার এই বোনটা অত্যাচারিত হয়েছে। আইভি বিনা কারণে বিনা অপরাধে একে 27 মাস জেল খাটতে হয়েছে। এবং আমার কাছে খারাপ লাগে, তার কয়েকদিন আগে ওর ছোট ভাইটা মারা গেছে। ওর ছোট ভাই 2টা বাচ্চা ছিল, ওই ছিল মূল গার্জেন, তারপর তাকে গ্রেফতার করা হয়েছে। আমি এটার মুক্তি পেয়েছে, বাট আমি এখনো তীব্র এটার প্রতিবাদ জানাই। আর গডফাদার যারা বলে, আমার আপত্তি লাগে না। গডফাদার বলুক, গড বাদার বলুক, আমার গড মাদার না বললেই হইল, নো প্রবলেম। হ্যাঁ, মানে আমাকে লিঙ্গ পরিবর্তন না করে দিলে আমার কোনো আপত্তি নেই। আমি যার বাবা নাই তো ফাদার বলে, অসুবিধা নেই, আমার কোনো সমস্যা নেই। কে কি বলবে, হু কেয়ার? আমি আমার চলাপথে যদি ঠিক থাকি, দ্যাটস এনাফ। আমি নিজের মন আমাকে বলে আমি সঠিক কিনা। আমি যদি আমার নিজের মন সঠিক বলে, আপনি জার্নালিস্ট, আপনার প্রশ্নে আমি খুব ক্ষিপ্ত হয়ে গেলাম, ধরেন কথা আমি একটা প্রশ্ন করলেন, আপনি আপনার বলে ক্ষিপ্ত হলাম। আপনার কাজই হচ্ছে আমাকে প্রশ্ন করা, আমার উত্তর নেওয়া এবং জনগণের কাছে পৌঁছে দেওয়া। আমি যদি ক্ষিপ্ত হয়ে যাই আপনার উপরে, আপনার তাতে কিচ্ছু এসে যায় না। আমি ক্ষিপ্ত হয়ে আপনার সম্বন্ধে নিয়ে, আপনার ব্যক্তিগত চরিত্র নিয়ে বাজে একটা কথা বলে দিব বাইরে, যেটা আমাদের বাংলাদেশে এখন হচ্ছে, অনেক নারী সাংবাদিকের ক্ষেত্রে হয়েছে, বলে দিব। আপনার তাতে কি এসে যায়? আপনি তো জানেন যে ইউ আর ইন রাইট ট্র্যাক, এন্ড দ্যাটস মি। এখন ধরেন দেখা যায় যে মানে আপনার কয়েকটা ছবি মাঝখানে আসছে, দুবাইতে আপনি মানে বিলাসবহুল গাড়ি চালাচ্ছেন বা বিভিন্ন জায়গায় বেশ বিলাসবহুল জায়গায় বলবো যে আপনাকে দেখা যাচ্ছে, যেখানে আপনার নেতা কর্মীরা দেশে, আপনি বলছিলেন কিভাবে আছে, কষ্টে আছে, তারা অনেকেই আছে যারা মানে উকিলের পয়সাটাও দিতে পারছে না, এই অবস্থায় আছেন। তো তাদের কাছে আসলে কি বার্তা যায় যে আপনাদেরকে যখন এভাবে দেখে? দেখেন, গাড়ির ছবি যেটা দেখা যাচ্ছে, ওই গাড়ির ছবি আমি গতবার যখন আমেরিকাতে এসেছি, তার আগের বার যখন এসেছি তখনকার ছবি। আমার ম্যারেজ ডে ছিল, আমার ভাগনা, আমার খুব শখ ওই গাড়ি চালানোর ছিল, তা আমার ভাগনা আমার জন্য ওই গাড়িটা গিফট করে না, ও বলেছে তুমি আজকে এটা তোমার জন্য আমি ভাড়া করে নিয়েছি, তুমি চালাও এটা। এটা হলো ওইটা। আমার নাতির জন্মদিন দুবাই মলে, আপনিও গেছেন, অবভিয়াসলি গেছেন আমার মনে হয়, ওখানে ফ্রি গাড়ি পাওয়া যায়, ওই যে দোকানে দোকানে ঘোরায়, ডাক দিলে আসে, ফ্রি, পয়সা নেয় না। ওইটার মধ্যে আমার নাতি উঠতে চেয়েছে, আমি ওকে উঠিয়েছি। ঠিক আছে, আমি দুবাইও থাকি না,
আমি দুবাই থেকে অনেক দূরে থাকি, আজমানে থাকি, হ্যাঁ, যেখানে অত হাই প্রোফাইল থাকি না। আর কিছু কিছু জায়গায় আমি কোথাও লুকাই না। আমি যেই দিন দেশ ছেড়েছি তার দিন থেকে আমি ওপেন। নিজামুদ্দিন আলম মাজারে যে আমি নেত্রীর জন্য দোয়া পড়েছি ওপেন, বিকজ আমি কাউকে ভয় করি না আল্লাহ ছাড়া। ভয় করি না, আমি চুরি করিনি, ডাকাতি করিনি, ছিনতাই করিনি। আর আমি কি করছি, কি পরিমাণ কষ্ট করছি কিংবা কষ্ট করছি না, সেটা কাউকে বলার দরকার নেই। কিন্তু আমার নেতাকর্মীদের প্রতি আমি দায়িত্ব পালন করার চেষ্টা করছি। সবটা যে আমি করতে পারবো তা না, সবটা করার মতো ওই ক্যাপাসিটি আমার নাই। হ্যাঁ, মানে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি আমার নাই, বাট চেষ্টা ত্রুটি করছি না। এবং আমার কর্মীরাও আমার উপরে ক্ষিপ্ত না। এটার প্রমাণ হচ্ছে ঢাকা শহরে সর্বপ্রথম যে সবচেয়ে বড় মিছিলটা বেরিয়েছে সেটা কিন্তু আমার কর্মীরাই করেছে। এবং আপনাকে একটা কথা দিয়ে রাখি, আজকে বিড়ালের গলায় ঘন্টা তো কেউ বাঁধবে, আমার নারায়ণগঞ্জের লোকেরাই বাঁধবে ইনশাল্লাহ। জাস্ট ওয়েট করেন, দেখবেন ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ শামীম ওসমান, আপনাকে সময় দিয়ে যুক্ত হওয়ার জন্য। অনেকগুলো বিষয় জানলাম। রণকৌশলটা হয়তো ভবিষ্যতে কখন আপনি আমাদেরকে জানাবেন যে কিভাবে আপনারা দেশে ফিরছেন। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। জি, আপনি দোয়া করবেন যাতে ওই সময়টা পর্যন্ত বেঁচে থাকতে পারি, আপনার মাধ্যমে সবার কাছে জিজ্ঞেস করতে পারি, যাতে লজ্জা না লাগে মৃত্যুর সময়, খারাপ না লাগে যে যারা লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, মা বোনের ইজ্জত গেছে, হ্যাঁ, ওই লজ্জা নিয়ে যাতে দুনিয়া থেকে ছাড়তে না হয়, এইটুক দোয়া করবেন। আপনার মাধ্যমে সবার কাছে দোয়া চাই। আপনার প্রতি আমার অনেক অনেক দোয়া রইল, আপনার পরিবারের প্রতি অনেক অনেক দোয়া রইল। ভালো থাকবেন, আপনি সুস্থ থাকবেন, এবং যেখানেই থাকেন পৃথিবীতে দেশের জন্য কথা বলার চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আপনার 180 দিনের এই ব্যর্থতার জন্য এই সরকারের উচিত ছিল, প্রধানমন্ত্রী তারেক রহমান উচিত ছিল জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা এবং বিরোধী দল সহ জনগণের কাছে সহায়তা কামনা করা। তো সেটা তারা না করে তারা মিথ্যা তথ্য দিচ্ছে, জনগণকে বিভ্রান্ত করছে। কিন্তু আপনারা সকলেই জানেন, আমরা যখনই জনগণের কাছে যাচ্ছি মানুষ তার ভোগান্তির কথা বলছে। এবং এটা শুরুটা হয়েছে গণভোটের গণরায় বাস্তবায়ন না করে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার মাধ্যমে সরকার এই প্রতারণার কাজ শুরু করেছে। অন্যদিকে এই সরকার প্রধান জনাব তারেক রহমান তিনি দেশে এসে বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান। ওনার একটা প্ল্যান রয়েছে, পরিকল্পনা রয়েছে, দেশকে তিনি স্থিতিশীল করতে পারবেন, অর্থনীতিকে স্থিতিশীল করতে পারবেন। এখন দেখা যাচ্ছে যে পুরা সরকারের 180 দিন আসলে অব্যবস্থাপনা। আপনার মন্ত্রী পরিষদ অল্প কয়েকদিনে, মাত্র 6 মাসে আবার পুনর্গঠিত করা লাগলো। তার মানে তাদের পরিকল্পনা এবং হোমওয়ার্ক যথাযথ ছিল না। এবং এই মন্ত্রী পরিষদ কিন্তু তাদেরকে আরও পরিবর্তন করতে হবে, কারণ সকল মন্ত্রীরাই, বেশিরভাগ মন্ত্রীরাই কিন্তু ব্যর্থ হবে আসলে তাদের কার্যক্রমে। ফলে এই সরকারের কাছে কোনো পরিকল্পনা নাই দেশ কিভাবে পরিচালনা করতে হয়, এবং তারা বিরোধী দলের কাছে পরিকল্পনা চাচ্ছে। তো বিরোধী দল সরকারের আগেও ইস্তেহার ঘোষণা করেছে, বাজেটে আমরা বিকল্প বাজেট আলাদা আলাদাভাবেও এবং একসাথে আমরা বলেছি। জ্বালানি নিয়ে যে কমিটি হয়েছিল সংসদে, সেই কমিটিতে কিন্তু বিরোধী দল তার প্রস্তাবনাটা দিয়েছিল সম্মিলিতভাবে 11 দল হিসেবে, যদিও সেই কমিটিটাকেও ব্যর্থ করা হয়েছিল। পরবর্তীতে কমিটি কোনো কার্যকর করা হয়নি এবং এই রিপোর্টটা নিয়ে কোনো ধরনের আলোচনা হয়নি। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। ফলে সরকারের এই অব্যবস্থাপনার কারণে দেশবাসী ভুগছে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো যে গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমে সরকারের যে কমিটমেন্ট জনগণের প্রতি, দেশের প্রতি, সেই কাজ শুরু করা উচিত এবং সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটা জাতীয় নীতি প্রণয়ন করা উচিত জ্বালানি ইস্যুতে, আইন শৃঙ্খলা ইস্যুতে। যদি স্বরাষ্ট্রমন্ত্রী তিনিতেও আসলে আমরা ভেবেছিলাম হয়তো এই মন্ত্রণালয় পরিবর্তন হবে, কারণ কিন্তু অলরেডি ব্যর্থ প্রমাণিত হয়েছেন, আইন শৃঙ্খলার পরিবেশ মোটেও উন্নতি হয় নাই। ফলে এই মন্ত্রণালয়গুলো কি করবেন যেগুলো আসলে ক্রমাগতভাবে ব্যর্থ হচ্ছেন? তো সেগুলো নিয়ে সরকারের মন্ত্রণালয় পুনর্গঠিত করা উচিত। সেক্ষেত্রে বিরোধী দল প্রয়োজনে সরকারকে নীতিগতভাবে সহায়তা করবে। আরেকটি বিষয় আমাদের আলোচনায় এসেছে যে সরকারের পররাষ্ট্রনীতি এবং বাংলাদেশের বর্তমান যে ভূ রাজনীতির মধ্যে বাংলাদেশ আছে, আমাদের কাছে মনে হচ্ছে সরকার যে পররাষ্ট্রনীতি সেটা যথেষ্ট আত্মবিশ্বাসহীন। কারণ সরকার ভারত সফর করবে কি করবে না এ বিষয়ে জনগণকে কোনো সুস্পষ্ট বার্তা দিতে পারছে না। এবং 5ই আগস্ট, এইবারে 5ই আগস্ট দিল্লিতে যে প্রেস ব্রিফিং হয়েছে, আওয়ামী লীগকে যে প্রেস ব্রিফিং করতে দেওয়া হলো, সেটার জন্য কিন্তু ভারত সরকারকে যথাযথ জবাবদিহিতার আওতায় এই সরকার আনতে ব্যর্থ হয়েছে। ফলে আমরা মনে করি যে আওয়ামী লীগকে দিল্লিতে কার্যক্রম করতে দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে এবং একই সাথে বাংলাদেশ সরকারের সাথে বা বাংলাদেশের সাথে সুসম্পর্ক, এটা আসলে সম্ভব নয়। আমরা যে কোনো দেশের সাথে মর্যাদা এবং সমতার ভিত্তিতে সম্পর্ক চাই এবং
বাংলাদেশ ভারত যে পারস্পরিক যে সমস্যাগুলো রয়েছে, এবছর গঙ্গা চুক্তি শেষ হবে এবং অন্যান্য যে নদীর পানি বন্টন চুক্তি, সীমান্ত হত্যা, পুশিন ইত্যাদি বিষয়ে খোলামেলা আলোচনা করে বাংলাদেশ ভারতের নতুন পররাষ্ট্রনীতি প্রণয়ন করতে হবে বা সম্পর্ক স্থাপন করতে হবে এবং সেক্ষেত্রে আওয়ামী লীগকে বাদ দিয়ে এটা করতে হবে। ফলে আওয়ামী লীগের এই বিষয়ে সুরাহা না পর্যন্ত শেখ হাসিনার বিচার, ওসমান হাদির যে খুনিদের বিচার, সেটা নিশ্চিত না হওয়া পর্যন্ত জনাব তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর জাতির জন্য কল্যাণকর হবে বলে 11 দল মনে করছে না। আমরা জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি যে এই বিষয়গুলো নিয়ে আমরা জনগণের যে সমস্যা, আরেকটি সমস্যা এসেছে কর্মসংস্থান। যে সরকার বলেছিল যে তারা 1 কোটি কর্মসংস্থান 18 মাসে করবে, তো 6 মাস গিয়েছে, তারা কিন্তু কোনো কর্মসংস্থান করতে পারেনি। অন্য জায়গায় আমরা দেখছি যে চাকরি পরীক্ষা সহ বিভিন্ন জায়গায় কিন্তু দুর্নীতির অভিযোগ আসতেছে। বিশ্ববিদ্যালয়গুলোতে সন্ত্রাসের আবারও অভয়ারণ্য তৈরি করা হচ্ছে। বিরোধী দল মতের যেই ছাত্র সংগঠন রয়েছে, ছাত্র সংসদের নেতা রয়েছে, তাদেরকে দমন পীড়ন করা হচ্ছে, গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত হচ্ছে এবং নজিরবিহীনভাবে এই সরকার দলীয়করণ করেছে, দলীয় লোক নিয়োগ করেছে রাষ্ট্রের বিভিন্ন স্তরে, ইলেকশন কমিশন থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে। তারা এবং দুদক, আপনারা দেখবেন যে দুদকের চেয়ারম্যান কিন্তু সম্প্রতি নিয়োগ করা হলো, এবং এটাও জুলাই সনদ অনুযায়ী কিন্তু নিয়োগ করা হয়নি। পিএসসির চেয়ারম্যান পদত্যাগ করেছেন, কেন করেছেন আমরা জানি না। তো এই যে পাবলিক প্রতিষ্ঠানগুলো, এগুলো নিয়ে কিন্তু আমাদের আলোচনা ছিল বা আমরা 6 মাস ঐক্যমত্য কমিশনে আলোচনা করেছি। ফলে দেখা যাচ্ছে সরকার জুলাই সনদ বলেন, গণভোট বলেন এবং তার নিজস্ব যে 31 দফা তারা রচনা করেছিল, তার কোনোটিই কিন্তু তারা ফলো করছে না এবং জনগণের প্রতি দেওয়া কমিটমেন্ট রক্ষা করছে না। যদি তারা কমিটমেন্ট রক্ষা না করে, এ কারণে আমাদেরকে সংসদের বাইরে আমাদেরকে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার প্রয়োজন আমরা বোধ করছি। সেই লক্ষ্যে আমরা জনগণের কাছে যাচ্ছি এবং জনগণকে ঐক্যবদ্ধ করছি। আমরা মনে করি সরকার যদি জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং তার প্রতিশ্রুতি যদি রক্ষা না করে, আমরা গণতান্ত্রিকভাবে রাজপথে 11